সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1594তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ সিয়াম হোসেনের জীবনের এক কলিজা কাঁপানো ভালোবাসামুখর করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল কবুল বলার সাথে সাথে নতুন বউকে দিলেন তালাক। বন্ধুরা, এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের সন্তান সিয়াম আহমেদের জীবনের ভালোবাসার এক বহির প্রকাশের বাস্তব গল্প। আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই, বিয়ে করার সঙ্গে সঙ্গে বিয়ের অনুষ্ঠানেই নতুন বউকে তালাক দিয়ে দিল, এটা কি করে ভালোবাসার বহির প্রকাশ ঘটে? এটা কি করে গভীর ভালোবাসার উদাহরণ হয়? ঠিক এই কথাটাই আপনাদেরকে শোনাবো, তালাক দিয়ে কি করে প্রিয় মানুষটাকে নিজের করে নিলেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই সিয়াম হোসেনের জীবনের হৃদয় বিদারক বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ঠিক আপনার মতো করে সিয়ামকে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় দুইটা বোন সহ ছোট একটা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 3 বোন। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী, তবে এই ব্যবসা আমার বাবা বরিশাল করে না। আমার বাবা এই ব্যবসাটা রাজধানী ঢাকায় করে। কি ব্যবসা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার বাবা পেশায় একজন বাদাম ব্যবসায়ী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসতাম এবং শুনে এসেছি যে আমার বাবা রাজধানী ঢাকাতে বাদাম বিক্রি করে এবং বাদাম বিক্রি করে আমার বাবা আমাদের এত বড় একটা সংসার চালাতেন। যদি বাবা যেখানে বাদাম বিক্রি করতেন, এই জায়গাটা বেশ পপুলার একটা জায়গা ছিল। এই জায়গাতে আমার বাবা ভাড়াও দিতেন। বাদাম বিক্রি করলেও মোটামুটি আমার বাবার ভালো টাকায় ইনকাম ছিল, কিন্তু সেই টাকা দিয়ে পরিবার চালাতে আমার বাবা হিমশিম খেয়ে যেতেন। ছোটোবেলায় আমি দেখতে শুনতে একটু অন্যরকম ছিলাম, মানে আমি ছোটোবেলা থেকে একটু ড্যান্স, ডিস্কো, নাচ এগুলো করতে পছন্দ করতাম। আমার মা আমাকে আমাদের এলাকার একটি স্কুলে ভর্তি করায়। আমার একেবারে বড় যে বোনটা আছে, সে খুব রোমান্টিক টাইপের মানুষ। আমাকে সুন্দর জামা কাপড় পরাতো, বাইরের মানুষের কাছে নিয়ে যেত এবং ছোটোবেলা থেকে আমাকে একটা নৃত্যের সঙ্গে সে কাটাতো। আমি ছোটোবেলা থেকে আমার ওই বড় বোনের কাছে নাচ শিখতাম এবং বিভিন্ন ধরনের গান গাইতাম। এই করতে করতে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি আমাদের স্কুলে যখন ক্লাস 8-এ পড়ি, তখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি নৃত্য করি এবং সেখানে আমি প্রথম স্থান অধিকার করি। সেখানে খায়রুল উদ্দিন নামক একজন স্যার আছে, উনি আমার নাচ দেখে ভীষণ খুশি হয় এবং তিনি আমাকে প্রথম বরিশাল নৃত্যকলা অনুষ্ঠানে নিয়ে যায়, সেখানে আমাকে নাচ শেখানোর জন্য। আমি সেখানে যাই, নাচ শিখি এবং আমার পারিবারিক এই দরিদ্রতার কারণে আমি আসলে ভালো অবস্থানে যেতে পারি না। সেখানে নাচ শেখা, বড় বড় অনুষ্ঠানে যাওয়া, সেইটা অনেক ব্যয়বহুল ছিল। আমার পরিবারের পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না বলে ক্লাস 8-এর বছরে আমার জীবনে শিক্ষার সমাপ্তি ঘটে এবং আমি যে এখানে নাচ শিখতাম সেখান থেকেও আমি ফিরে চলে আসি। বাড়িতে আসার পরে প্রথম দিকে বিভিন্ন ধরনের ছোট ছোট অনুষ্ঠানগুলোতে আমি নৃত্য পরিচালনা করতাম, মানে নাচতাম। এখানে সেখানে বিভিন্ন জায়গাতে ধরেন গানের কোনো একটা অনুষ্ঠান হতো অথবা বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, এরকম অনুষ্ঠানগুলোতে আমাকে দাওয়াত করা হতো। ডেক্সেটের সঙ্গে সঙ্গে আমি নাচতাম এবং সেখানে মানুষ আমাকে মোটামুটি ভালো টাকায় দিত। এমন করতে করতে আমার কৈশোরের দিনগুলো কাটতে থাকে। আমি মোটামুটি প্রায় তখন অনেকটা বড় হয়ে যাই এবং মোটামুটি বড় হবার পরে আমি সম্পূর্ণভাবে এই নৃত্যের সঙ্গে জড়িয়ে পড়ি। এবার আমি মোটামুটি একটা ছোটোখাটো নৃত্যের দল তৈরি করি, মানে নাচের দল তৈরি করি। আমার দলে ছেলে মেয়ে আমি সবাইকে রাখি। আমাদের সব রকম অনুষ্ঠানগুলোতে দাওয়াত করা হতো, বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে। এখানে সেখানে যেখানে বিয়ের দাওয়াত হতো বা বিয়ের অনুষ্ঠান হতো, আমাদেরকে হায়ার করে নিয়ে যেত, আমরা সেখানে নাচতাম এবং আমরা ভালো টাকায় পেতাম। এবং আমাদের যেই টিমটা ছিল, আমাদের নাচের যে টিমটা ছিল, তারা মোটামুটি সবাই আমার কথা শুনতো এবং খুবই অ্যাক্টিভ ছিল। এরকম করতে করতে আমাদের বরিশাল থেকে প্রায় খানিকটা দূরে, মানে আমাদের এলাকা থেকে অনেক দূরের চরের একটা এলাকা আছে, সেই এলাকাতে একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত পাইছিলাম। তো আমাদেরকে গায়ের অনুষ্ঠান, মানে গায়ে হলুদের অনুষ্ঠান আছে, ওখানে দাওয়াত করছে, আমরা ওখানে নাচবো। তো
তো আমরা কি করলাম, মোটামুটি আপনার সন্ধ্যার দিকে সেখানে গিয়ে পৌঁছাই। আমি, হাবিব, আমার সাথে আরেকজন আছে, আরেকটা মেয়ে। ছেলে ছিলাম 3 জন, মেয়ে ছিলাম 1 জন, টোটাল 4 জন আমরা তখন সেই চর এলাকার ওই জায়গাটার মধ্যে তখন আমরা যাই। তো বিয়ের অনুষ্ঠানটা যে চর এলাকা হলেও না, এই এলাকাটা অনেক উন্নত ছিল। এই এলাকার বেশিরভাগ মানুষটাই ঢাকা শহরমুখী, মানে ঢাকা শহরে থাকে। তো চর এলাকা বললেও না, আপনি এটাকে অনেক উন্নত এলাকা মানে নিশ্চিতভাবে বলাই চলে। সবার ঘরদুয়ারগুলো বেশ সুন্দরই দেখেছি। চর এলাকাতে এরকম ঘরবাড়ি আসলে হয় না। এরপর আমি সেখানে গেছি, যাওয়ার পরে রাত্র 9টার দিকে আমাদের তখন স্টেজ রেডি করে দেওয়া হয়েছে। স্টেজ রাত 9টার দিকে রেডি করে দিল, এবং দেওয়ার পরে আমি তখন মোটামুটি এখানে একটা নৃত্য পরিচালনা করলাম। সবাই খুব ভালোভাবে আনন্দ ফুর্তি করলাম। রাত্র প্রায় 12টা থেকে 12:30 পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলে। 12:30টার পরে সবার সঙ্গে কথাবার্তা বলে আমরা তখন নেমে আসলাম। তো আমরা প্রতিনিয়ত যেখানে অনুষ্ঠান করার জন্য যাই, আমরা কিন্তু রাত যাপন করি না। মানে আমরা চেষ্টা করি অনুষ্ঠান শেষ করে যত রাতে হোক আমরা আমাদের এলাকাতে ফিরে আসার জন্য। কিন্তু সেদিন হলো কি, ওই আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি নামছে। এত পরিমাণের বৃষ্টি, এবং বৃষ্টির কারণে আমরা তখন ঘর থেকে বের হতে পারতেছিলাম না। যদিও চলে আসার প্ল্যানিং ছিল, তবে আমরা তখন প্ল্যানিংটা চেঞ্জ করি। আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে না, বৃষ্টি যেহেতু আসছে, আমরা এই বাড়িতেই রাত যাপন করব। তো যেহেতু বিয়ে বাড়ি, বুঝতেই পারেন যে বিয়ে বাড়িতে আসলে ঘর পাওয়া বা রুম পাওয়া অনেকটা কঠিন। তো আমাদের সঙ্গে একটা মেয়ে আছে, এই মেয়েটাকে মোটামুটি থাকার ব্যবস্থা করে দিয়েছি, আর আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছিল। তো রুমটা আসলে ওই রুমের ভিতরে আরও 2 জন ছেলে ছিল, মানে বিয়ে বাড়ি আর 2টা ছেলে। তা আমরা টোটাল 3 জন, আর এই 2টা ছেলে সহ হচ্ছে 5 জন। তো 3, 2, 5 জন এই রুমের ভিতরে ঘুমানো কোনো অবস্থায় সম্ভব না। রুমটাও বেশ ছোট ছিল, এবং আমার ঘুম আসতেছিল না। আর বুঝতেই পারেন বৃষ্টির রাত ছিল। একটা সময় বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থেমে যাওয়ার পরে ভাই কারেন্টটা চলে গেছে। কারেন্টটা যখন চলে গেছে, ফ্যানটা বন্ধ হয়ে গেল, এবং এই শুরু হলো মশা কামড়ানো। আমি ভাই মশাকে জমার মতো ভয় পাই, কারণ মশা কামড় দিলে বা আমার কানের কাছে মশা এসে যদি বব করতে থাকে, আমার ভাই আর ঘুম আসে না। রাত তখন আনুমানিক প্রায় 2টা কি 2:30 বা 3টার মতো বাজে, আমি ঘড়ি দেখি নাই। এইরকম সময়ের ভিতরে তখন মশাইছে গান গাইতে শুরু করলো কানের কাছে। আর শুয়ে থাকা আমার পক্ষে সম্ভব হয় নাই। আমি তখন শোয়া থেকে উঠে গেলাম, উঠে চিন্তা করতেছি কি করা যায়। এবং মানে তখন তো মনে করেন মানে সবাই মোটামুটি শুয়ে গেছে। কালকে যেহেতু বিয়ে, ছেলের পক্ষের মানে ছেলে বাড়িতে ছেলেরা যাবে বর্ষে যে মেয়ের বাড়িতে, তো সেখানে ধরেন সবাই মোটামুটি রেস্ট নিতে আছে, সকালবেলা যাবে যেহেতু। আমি তখন আমার মতো করে উঠলাম খাট থেকে, মানে রুম থেকে বেরিয়ে ওদের বাড়ির সামনেই মোটামুটি একটা জাম গাছ আছে, অনেক বড় একটা জাম গাছ। তো তখন আমি করলাম কি, ওই জাম গাছটার নিচে গিয়ে বসছি। জাম গাছটার নিচে বসার মতো আপনার জায়গা ছিল, ওই জায়গাটার মধ্যে আমি তখন বসছি। তো বসে থাকার পরে তখন মোটামুটি বৃষ্টি চলে গেছে, আকাশটাও ক্লিয়ার হয়ে গেছে, বাতাস আসতেছিল, খুব ঠান্ডা বাতাস। আমি একটা পরিকল্পনা করলাম কি, যে আমি আজকে রাত আর ঘুমাবো না, এখানেই বসে থাকবো সকাল পর্যন্ত, এবং সকাল হলে পরে আমি চলে যাব। এই প্ল্যানিং করে আমার সাথে যারা ছিল 2 জন ছেলে আর একটা মেয়ে, তারা কিন্তু ঘুমাইতেছিল। একটা পর্যায়ে দেখা গেলো কি, আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম আমি যেখানে বসে আছি এখান থেকে খানিকটা দূরে একটা জঙ্গলের মধ্যে বা এরকম একটা জঙ্গলের মধ্যে কে যেন একজন দাঁড়ায় আছে। তো চাঁদের আলো ছিল মোটামুটি, মানে বৃষ্টি ভাঙা চাঁদের আলো। তো মানে মোটামুটি চাঁদের আলোতে বোঝা যাচ্ছে যে কোনো একটা মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। আমি তখন ভালো করে খেয়াল করলাম যে কী ব্যাপার, এটা ওখানে কে দাঁড়িয়ে আছে। তো দেখে মনে হচ্ছে যে কোনো একটা মহিলা বা মেয়ে হবে। তা আমার কাছে মনে হলো যে যেহেতু বিয়ে বাড়ি, তো মনে হয় মেয়েটার শোয়ার কোনো জায়গা পায় নাই বা থাকার জায়গা নেই, জন্য মনে ওখানে দাঁড়ায় আছে। আমি তো এই বাড়ির হচ্ছে ধরতে গেলে একরকম মেহমান, আমি আর এই বিষয় নিয়ে মাথা ঘামাইলাম না। তো দেখলাম অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে, কিন্তু মহিলাটা ওখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পর আমার ভিতর তখন একটা কৌতূহল জাগলো যে কী ব্যাপার, এই মহিলাটা কে, দিকে কাপড় পরাই মনে হচ্ছে এরকম। আমি তখন ওখান থেকে উঠলাম, উঠে আস্তে আস্তে জঙ্গলের কাছাকাছি গেলাম। যাওয়ার পরে আমি বললাম যে কে আপনি ওখানে দাঁড়ায় আছেন। এটা বলার পরে তখন দেখলাম যে সে কোনো কথা বলে না, মানে ওখানেই দাঁড়ায় আছে। তো আস্তে আস্তে করে তার কাছাকাছি গেলাম। কাছাকাছি যাওয়ার পর দেখি কি ভাই, ও কান্না করতেছে, একটা মহিলা কান্না করতেছে। মহিলাটাও দেখতে শুনতে বেশ মাশাআল্লাহ ভালোই ছিল, কান্না করতেছে চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে। পরে আমি বললাম যে আপনি কান্না করতেছেন কেন, এত রাতের বেলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘটনা কি, কেন কান্না করতেছেন। মেয়েটা তখন বলতেছে আমার জামাই আমাকে ঘর থেকে বের করে দিছে। তো ওই আশেপাশে মানে বিয়েবাড়ির পাশে অনেক বাড়িঘর আছে। তো আমি বললাম যে কিছু মনে করবেন না, এখানে তো অনেক রাত, আপনার সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে যদি কেউ দেখে তাহলে তো আমাদের সমস্যা হবে, আমরা তো আসলে নাচের দলের লোক, আপনি একটু এদিকে আসেন, মানে একটু আলোর দিকে আসেন, আপনার সঙ্গে কথা বলি। মানে আমি তার সঙ্গে তাকে এমন জায়গায় নিতে চাচ্ছিলাম যেখানে যদি কেউ আমাদেরকে দেখেও কথা বলার সময় যাতে সন্দেহ না করে। তো যেমন করে ডাকলাম, উনিও তেমন করে আমার সঙ্গে সঙ্গে আসছে।
আসার পরে এই জাম গাছের নিচে তখন দাঁড়াইলাম, যে কান্না করতেছে, মোটামুটি কান্নাই করে। আমি তখন বললাম, আবার আরেকটা বিষয় কী ভাই, ও ভিজে গেছে, ওনার পুরো শরীর কিন্তু ভিজা, এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা পুরো তার উপর দিয়ে গেছে। পরে আমি বললাম, আপনার তো ঠান্ডা লেগে যাবে, কিছু যদি না মনে করেন আমার কাছে চাদর আছে, আমি আপনার একটা চাদর এনে দিই। পরে বলতেছে, ভাই আমার শরীর তো ভিজা, চাদর দিয়ে ঢাইকা কী হবে? আমি তখন বললাম যে, আসলে বোন বুঝলাম না, মানে আপনাকে ঘর থেকে বের করে দিল, তার কারণটা কি? পরে বলতেছে, ভাই আমি নাচ গান প্রেমী একটা মানুষ, মানে নাচ গান এসব জিনিস আমার ভালো লাগে। তো আমার যেহেতু বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, আর আমি জানি যে বরিশাল থেকে হচ্ছে নৃত্যশিল্প আনছে, সবাই নাচবে, তো ভাইয়া আমি আসলে এটা দেখার জন্য আসছিলাম। আর আমার জামাই একটু অন্যরকম, আমাকে একটু শাসনে রাখে, আমার জামাই মানা করছিল আমাকে আসার জন্য। তারপরেও আমি জোর করে আপনাদের নাচ দেখার জন্য আসছি। এবং আসার পরে যখন ঘরে গেছি, আমার জামাই আমাকে খুব মারছে, মেরে আমাকে ঘর থেকে বের করে দিছে। আমি তখন বললাম, দেখেন আপনার জামাই তো আসলে খারাপ কিছু করে নাই, আপনার জামাই তো ভালোই করছে, তো আপনি এটা মানে ঠিক করেন না, যেহেতু উনি পছন্দ করেন, আপনি কেন আসছেন? পরে বলে, ভাই ছোটোবেলা থেকে আমার নাচতে অনেক ভালো লাগে, আমিও ভালো নাচতে পারি, এবং আমার এটা খুব পছন্দের ছিল। তো আমার জামাইরে আমি বলছিলাম অনেক বুঝে শুনে, কিন্তু উনি আমার কথা শুনে নাই, না শুনে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমাকে মেরে বের করে দিছে। পরে আমি বললাম, আপনার বাপের বাড়ি কোথায়? তো উনি যে ওনার বাপের বাড়ির কথা বলছে, সেই এলাকাতে আমার সামনের শুক্রবারে, ওই দিন ছিল মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র, সামনের শুক্রবারে ওনার বাপের বাড়ির এলাকাতে আমাদের একটা অনুষ্ঠান আছে, অনেক বড় অনুষ্ঠান, স্কুলের মাঠে। পরে আমি বললাম, আরে আপনাদের এলাকাতে তো আমার শুক্রবারে প্রোগ্রাম আছে। তো স্কুলের নামটা যখন বলছি, এই মহিলা বলতে আছে যে স্কুলের পিছনে ওনাদের বাড়ি, আমারে বলে। তাই আমি বললাম, তাহলে তো ভালোই হয়, স্কুলের পিছনে যদি আপনাদের বাড়ি হয়, তাহলে আপনি এখানে নাচ দেখতে আসতে পারবেন। পরে বলে, ভাই আসলে নাচ দেখতে পারবো কি না জানি না, আমার জামাই তো খুব কড়া, তবে আমার ইচ্ছা আছে যাওয়ার। এই কথা বলতে আমি বললাম যে, দেখেন আপনার তো ঠান্ডা লেগে যাবে, এইভাবে দাঁড়ায় না থেকে আপনি ঘরে যান। তো সে বলে, ভাই ঘরে গেলে তো আমার জামাই আমাকে যেতে দিবে না। পরে আমি বললাম, আপনি বিয়ে বাড়ি তো অনেকেই আছে, কারো কাছ থেকে একটা শাড়ি নিয়ে আপনি কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করেন। এই বলে তখন ওনার সঙ্গে আমার কথা শেষ। আর পরেই তখন আপনার ফজর আজান দিয়ে দেয়। তো ওইখানে আমি একটু বসে, তারপর আজান দেয়, আজান দিলে পর আমি সবাইরে ডাকি, রেডি টেডি হয়ে একেবারে সকালবেলা নাস্তা না করো, আর নাস্তার জন্য অনেক জোরাজোরি করছিল, কিন্তু আমরা নাস্তা করি না। আমাদের যে পেমেন্টটা ছিল, পেমেন্টের টাকাটা নিয়ে আমরা আমাদের টিমের লোকজন সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে যাই। বেরিয়ে সরাসরি আমরা আমাদের এলাকার উদ্দেশ্যে চলে যাই। এই মহিলার কথা কিন্তু ভাই আমার আর খুব বেশি একটা মনে নেই, আমি এক কথায় একরকম বলতে গেলে ভুলেই গেছিলাম। তারপরে আমি সরাসরি চলে যাই হচ্ছে আমার এলাকাতে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন করে দিনগুলো পার হতে হতে শুক্রবারে তখন ওই মহিলার বাপের বাড়ির এলাকাতে আমার অনুষ্ঠান আছে। কিন্তু মহিলার কথা কিন্তু আমার আর মনে নেই, তার কথা কিন্তু আমার মনে নেই। তো সেখানে অনুষ্ঠানটা ছিল বিকালবেলা, বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত, 1 ঘন্টা, একটি স্কুলের প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামে আমি নৃত্য পরিচালনা করলাম, করে আপনার প্রায় 5টা 5:30টার দিকে আমরা সবাই তখন এক জায়গায় দাঁড়ায় আছি। হঠাৎ করে মহিলা আসছে আমার কাছে, ওই মহিলাটা, ওনার নাম ছিল জান্নাত। আসার পরে আমারে বলে যে, ভাইয়া আমারে চিনছেন, আমি জান্নাত। তো আমার কিন্তু ওই বিশ্বাস করার চেহারাটাও মনে নেই, 3-4 দিন আগে দেখছি, তারপর আমার ওভাবে ক্লিয়ার মনে নেই। পরে বলতেছে, ভাই ওই যে বৃষ্টির রাতে ওখানে তো এলাকার কথা বলছে। আমি বললাম, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, কেমন আছেন আপনি? বলে, হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পরে বলে, ভাইয়া স্কুলের পিছনে আমাদের বাসা, চলেন না একটু যাই। আমি বললাম যে, দেখেন আসলে আমার এটা পছন্দ না, ভাল লাগে না, বা আমি যেতে চাই না। তাই সে খুব জোরাজোরি করতেছে। জোরাজোরি করার পরে আমার টিমের বাকি যারা আছে তারা যেতে রাজি না, তা আমি একাই গেছি। একা যাওয়ার পরে সে আমার নাস্তা টাস্তা দিল, পিঠা দিল, খাইলাম, এবং বেশ ভালো করেই খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে আমি তখন তার এখান থেকে চলে আসবো, এমন সময় সে আমারে বলে, ভাইয়া যদি কিছু না মনে করেন আপনার ফোন নাম্বারটা কি একটু দেওয়া যাবে আমাকে? আমি তখন বললাম যে, আসলে তো আমরা কাউকে ওভাবে নাম্বার দিই না, আপনি যেহেতু বলতেছেন তো ঠিক আছে আমি নাম্বার দিব। পরে আমার ফোন নাম্বারটা আমি মহিলাটাকে দিলাম। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে সে আমার ওই ফোন নাম্বারটা নিয়ে গেছে। ফোন নাম্বারটা নিল এবং নেওয়ার পরে সে আমাকে কী করে প্রতিনিয়তই ফোন দেয়, আপনি কেমন আছেন, ভালো আছেন, খেয়েছেন কিনা। তো আমি ভাই একটু অন্যরকম, মেয়েদের সঙ্গে কথা বলা বা এগুলোতে আসলে আমি খুব একটা অভ্যস্ত না, বা খুব একটা পছন্দও করি না, আমার এই জিনিসগুলো ভালো লাগে না। তো এই মহিলা আমাকে সব সময় ফোন দেয়। মহিলা কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নাই, ওনার কোনো সন্তানাদি নাই, প্রতি মুহূর্তে ফোন করে। আমি অনেক সময় বিরক্ত হয়ে যাই কথা বলতে বলতে, কিন্তু এই বিরক্তটা তারে আমি খুবভাবে বুঝতেও দিই না। একটা ভক্ত আমাকে ফোন করে, আমি ওভাবেই তার সঙ্গে কথা বলি। এই করে কথাবার্তা বলতে বলতে আমাদের টিমের যে মেয়েটা ছিল, আমাদের সঙ্গে যে মেয়েটা নাচতো, ওই মেয়েটার হঠাৎ করে বিয়ে হয়ে যায়। মেয়েটাও দেখতে শুনতে ভালোই ছিল, তার একটা বিয়ের ঘর আসে এবং সেখানে তার বিয়ে হয়ে যায়। এবং বিয়ে হয়ে যাওয়ার পরে আমরাও তখন অনেকটা ডাউনে চলে যাই।
আগের মতো আর ওরকম বিয়ের অনুষ্ঠানও পাই না। এই মানে ওনার সঙ্গে কথা বলার এটা 5 থেকে 6 মাসের পরের ঘটনা। তবে এই 5-6 মাসে হয়েছে কি, উনি আমাকে প্রপোজাল দিয়েছে, আমার সঙ্গে প্রেম করতে চায়, আমাকে বিয়ে করতে চায়, ওনার হাজব্যান্ডকে ছেড়ে দিতে চায়। এবং ওনার যে বাপের বাড়ির এলাকা তারা কিন্তু অনেক নামি দামি মানুষ, মানে ওই জান্নাতের যে বাপের বাড়ি এরা কিন্তু অনেক বড়লোক, স্কুলটা তাদের জায়গায় এবং তার বাবা এলাকাতে খুবই সম্মানিত একজন ব্যক্তি। তার বাবা আগে প্রাক্তন মানে মেম্বার ছিল এবং ওনাদের প্রচুর জায়গায় সম্পত্তি, এক কথায় বলতে গেলে মেয়েরা অনেক বড়লোক। তা আমার সে বিয়ে করতে চায়। তা আমি বললাম যে দেখেন আসলে আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই, আর আমি এই সমস্ত জীবনে থাকতেও চাই না। এই নিয়ে আমি তার সঙ্গে কথাবার্তা বলি না। মানে সে যতই আমাকে ডিস্টার্ব করে বা যতই কিছু বলে আমি তার সঙ্গে কোনো প্রেমের সম্পর্কে জড়াই না। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কথাবার্তা বলতেছে। আমার পরিবারে তখন খুব অভাব, মানে এত যে অভাব ভাই আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। এই অভাবের মাঝে একটা সময় হলো কি যে আমি আমার এই দলটাকে ছেড়েই দিই। কারণ দেখেন সবাই তো আসলে মানে টাকা পয়সার জন্যই কাজ করে। আমরা হয়তো 3 দিন 4 দিন 5 দিন পরে একটা প্রোগ্রাম পাই, সেখানে যাই অল্প কিছু টাকা পাই, আমাদের সংসারও চলে না। একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি এই কাজটা ছেড়ে দিব, মানে যে নাচানাচির কাজটা এটা ছেড়ে দিব। তা এটা ছেড়ে দিয়ে তখন আমি কি করব, মানে কোথায় যাব ঠিক বুঝতেছি না। এরই মাঝে ওই জান্নাতের কাছ থেকে আমি কিছু টাকা পয়সাও নেই, এটা সত্যি কথা, ওর কাছে কিছু টাকা পয়সা আমাকে দেয় আমার যখন অভাবের সময় ছিল আর কি। তো ওর সঙ্গে কিন্তু তখনও আমার কোনো প্রেম ভালোবাসা নাই। পরে সেই জায়গা থেকে আমি তখন ঢাকায় চলে গেছি। ঢাকায় চলে যাওয়ার পরে একটা রেস্টুরেন্টে চাকরি নিলাম, মানে হোটেলে। আমি কিন্তু দেখতে শুনতে বেশ মাশাল্লাহ ভালোই ছিলাম, মাথার চুলটুলো আমি কালার করে রাখতাম সবসময়, সর্বদিকে খুব ফিটফাট ছিলাম। ঢাকাতে যাওয়ার পরে একটা রেস্টুরেন্টের বাবুর্চির কাজ পাই, মানে বাবুর্চি বলতে বাবুর্চির হেল্পার আর কি, পিছনে। তো সেখানে কাজ করি, আমার ভালো লাগে না, মানে খুবভাবে অস্থির লাগে, অধৈর্য লাগে, মানে আর নিতে পারতেছি না। এই করতে করতে আমি এখানকারই একটা লোকের মাধ্যমে জানতে পারলাম যে একটা ট্রাভেল এজেন্সি আছে, ওই এজেন্সি থেকে নাকি সৌদি আরবে লোক নেওয়া হয়। কথা বুঝছেন, সৌদি আরবে লোক নেওয়া হয় এরকম একটা খবর আমি পাইছি। খবরটা পাওয়ার পরে আমার একটা ইচ্ছে যে আমি সৌদি আরবে চলে যাব। এইভাবে দেশে থাকা বা দেশে আমার আর ভালো লাগে না, এই জীবন আর ভালো লাগে না, আমি সৌদি আরবে চলে যাব এবং সেখানে গিয়ে আমি সেটেল হব। এই পরিকল্পনা করি তখন আমি করলাম কি, ওই যে জায়গাটার মধ্যে সৌদিতে লোক নিতেছে মানে ট্রাভেল এজেন্সি, আমি তখন সেই এজেন্সির মধ্যে গেছি। এজেন্সিতে যাওয়ার পরে তো সেখানে আমাদের ইন্টারভিউ হয়েছে, আমরা প্রায় 16 জনের মতো গেছি। ওইটা কিন্তু হোটেলেরই কাজ, সৌদিতে একটা হোটেলে নিয়ে যাবে বাংলাদেশ থেকে আর কি, ইন্টারভিউর মাধ্যমে চাকরি হয়। তো সেখানে পরীক্ষা দিতে গেছে, যাওয়ার পরে পরীক্ষা দিলাম, দিছি। পরে ওইখানকার একজন ভদ্রলোক উনি তখন আমারে বলতেছে যে, ওনার নাম ছিল কামরুল, তো আমারে বলতেছে যে তোমার নাম কি, মানে আমার সঙ্গে একটু ভালো করে কথা বলে। আমি তখন বলি আমার নাম হচ্ছে সিয়াম হোসেন। পরে বলে যে তোমার যে চুল বা তোমার যে মানে পোশাক আশাক, তোমাকে দেখে তো মনে হয় যেন সিনেমার নায়ক, তুমি কি সিনেমাতে কাজ করো নাকি? ওই লোকটা কিন্তু ওই ট্রাভেল এজেন্সির মধ্যে মোটামুটি ভালো অবস্থায় আছে, মানে সেও অনেকটা মানে ওই এজেন্সির দায়িত্বে আছে, এরকম কিছু একটা বোঝা গেল আর কি। তা আমরা কিন্তু অন্য একজনের কাছে ইন্টারভিউ দিয়েছিলাম, ওনার কাছে না। তারপর আমারে বলে যে তুমি কি কোনো মানে সিনেমাতে কাজ করো, নাটকে কাজ করো বা এফডিসিতে কাজ করো? আমি বললাম যে না ভাই, এরকম কিছুই না, আমি একটা হোটেলে চাকরি করি এবং হোটেলের পিছনে কাজ করি, এরকম সব কিছু নাকি আমি খুলে বললাম। পরে বলে তুমি আগে কি করতে, মানে কেন জানি এই লোকটা আমার সঙ্গে মানে কথা বলতে একটু আগ্রহ দেখাচ্ছে, মানে আগ্রহ দেখায় কথা বলে যে তুমি আগে কি করতা, এটা সেটা। পরে আমি বললাম যে ভাই আগে তো আমি এরকম আমি নাচ পারি, আমি বিভিন্ন জায়গায় হচ্ছে নৃত্য অনুষ্ঠান করতাম, এটা সেটা। তো সে আমার সঙ্গে কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে কথা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, তোমার আমার ভালো লাগছে, আমি স্পেশালি তোমার জন্য একটু হেল্প করব। তো যেহেতু এরকম একটা সাপোর্ট পাইলাম যে লোকটা আমাকে পার্সোনালি হেল্প করতে যাচ্ছে, তখন আমার কাছে বেশ ভালোই লাগলো যে আলহামদুলিল্লাহ, যাই হোক, উনি যদি আমাকে পার্সোনালি হেল্প করে তাহলে আমার চাকরিটা হয়ে যাবে এবং এটা তো মানে আমার বিদেশ যাওয়া হবে, এটা তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, ওনার সঙ্গে কথাবার্তা বললাম এবং ফাইনাল কথাবার্তা হওয়ার পরে সে আমার ফোন নাম্বারটা নিয়ে গেছে। আমি তখন চলে গেছি আমার মানে এলাকাতে, মানে আমার ওই হোটেলে। তো হোটেলে যাওয়ার যেদিন হোটেলে গেলাম তার পরের দিনে সে আমাকে ফোন করছে, পরের দিন রাতের বেলায় ফোন দিয়ে বলতেছে যে তুমি কি কালকে আমাকে একটু টাইম দিতে পারবা বিকেলবেলা, মানে আগামী দিন। পরে আমি বললাম আমি তো হোটেলে কাজ করি, তো আমি আসলে আপনাকে শিওর বলতে পারতেছি না, ভিসার কোনো কাজ? উনি বলে না, ভিসার কাজ না, আবার ভিসারও কাজ, তুমি আমার হোটেলে মানে আমার এই ট্রাভেল এজেন্সিতে আসলেই হবে। তা আচ্ছা ভাই ঠিক আছে, আমি যেমনি পারি আমি ম্যানেজ করবো, নিব, আমি যাব। উনি আমাকে টাইম দিয়ে হচ্ছে বিকাল 3টা বাজে। পরে আমি 2টা পর্যন্ত হোটেলে কাজ করে আমি আমার বাবুর্চিকে বুঝাইয়া অনেক কষ্ট করে আমি তখন ছুটি নিয়ে পরে আমি সেখান থেকে ডিরেক্টলি চলে যাওয়া হচ্ছে ওনার যেই ট্রাভেল এজেন্সি আছে ওইখানে। যাওয়ার পরে ওনার রুমের মধ্যে ঢুকি, তো সে
মানে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করছে। মানে ওনার যে রুম আছে টেবিলের উপরে মিষ্টি, আঙুর, ফল ফলাদি থেকে অনেক কিছু। তো আমি ভাই একটু অবাক হয়ে গেলাম যে ব্যাপার কি, উনি আমার জন্য এত কিছু কেন করতেছে। লোকটার সঙ্গে একটু কথা বললাম, সে আমারে ভালো লাগছে বা এরকম কিছু একটা। তো আমার সঙ্গে এত কিছু করার তো কোনো মানে কারণ নাই, তাই এত কিছু আমার জন্য কেন করতেছে। আমি মানে কোনো কথা বলি না, না বলার পরে আমি বললাম যে ভাইয়া মানে এত আয়োজন কেন করছেন। পরে বলে আরে তুমি আমার মেহমান, তোমার আমার খাওয়াতে হবে, বসো। আবার মুরগির আপনার রানটা নিয়ে আসছে, মানে অনেক ধরনের খাবার আর কি, হোটেলের খাবারও আছে। পরে খাইলাম, খাওয়ার পরে উনি বলে তুমি কয়টা পর্যন্ত আসো। আমি বললাম যে আমি আসলে বাবুর্চিকে বলে আসছি আর আজকে আমি আর যাব না, আপনি এখান থেকে আমি সরাসরি বাসায় যাবো, বাসায় গিয়ে আমি রেস্ট করব, আজকে আমি আর কাজে যাব না। পরে বলে তাহলে তো ভালোই হয়, তোমার সাথে কথা বলার অনেকটা সময় পাইছি। এইভাবে এই কথা সেই কথা এই কথা সেই কথা বলতে বলতে উনি হঠাৎ করে আমারে বলতেছে আচ্ছা তুমি কি জান্নাতকে চিনো। এইটা বলার পরে ভাই তখন আমার তো ঘাম বাইরে গেছে, কী ব্যাপার উনি জান্নাতের কথা বলতেছে কেন। আমি তখন বললাম যে ভাইয়া কোন জান্নাতের কথা বলতেছেন, আমি তো আসলে বুঝতে পারতেছি না। পরে বলে বুঝতে পারতেছো না। আমি বললাম যে না আমি আসলে বুঝতে পারতেছি না, আপনি কোন জান্নাতের কথা বলতেছেন। এবার তিনি আমাকে একেবারে ভেঙেই বলল তার মানে এলাকার নাম টাম সব কিছু বলার পরে আমি তখন দেখলাম যে সেই জান্নাতের কথা বলে, যে জান্নাত আমাকে আসার সময় ঢাকায় আসতে কয়টা টাকাও দিছে এবং প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে মোটামুটি বিরক্ত করে। তো পরে আমি বললাম হ্যাঁ ভাইয়া চিনি তো। তা আমরা বলে তার সাথে তোমার সম্পর্ক কী। আমি বললাম যে ভাইয়া ওর সাথে আমার সম্পর্ক কী, ও আমাকে পছন্দ করে, আমাকে ফোন করে, এবং তখনও কিন্তু ভাই আমি বিস্তারিত জানি না। তাই আমি বললাম যে আমাকে ফোন করে আমার সঙ্গে কথা বলতে চায় এবং মেয়েটা খুবই আন্তরিক, আমার প্রতি খুবই আন্তরিক। তো তিনি তখন আমাকে বলে তুমি কি জানো না যে মেয়েটার বিয়ে হয়েছে, তার হাজব্যান্ড আছে। আমি বললাম হ্যাঁ তার বিয়েও হয়েছে, তার হাজব্যান্ডও আছে, কিন্তু তার কোনো বাচ্চা কাচ্চা নাই। কিন্তু বড় কথা হচ্ছে তার হাজব্যান্ড বেশি একটা ভালো মানুষ না, তার হাজব্যান্ড খুব খারাপ এবং তার সঙ্গে এই ধরনের কাজ করে। এগুলো বলার পরে তখন সে আমাকে বলতেছে যে তোমার সঙ্গে আমি আজকে কিন্তু পার্সোনাল কথা বলবো, আমার কথাগুলো যদি তুমি মানো তাহলে তোমার জীবনের মানে তোমার জীবনটা পাল্টে যাবে। আমি বললাম কিভাবে। উনি বলে তাহলে আমি তোমাকে বলি শোনো, আমি তোমাকে এই জান্নাতের বিষয়ে আগে বলি। প্রথম কথা হচ্ছে আমি জান্নাতের স্বামী। ভাই এটা বলার পর তো আমি আরও ভয় পেয়ে গেছি, আল্লাহ বলে কি এই ঢাকা শহরে তো আমার কেউ নেই, এই বেটা যদি আমার মারতে শুরু করে এখন, কারণ তার বউর সঙ্গে আমার পরকীয়া। পরে আমারে বললো যে আমি তোমার কিছু কথা বলি শোনো। তখন সে আমাকে এমন কিছু কথা বলল এবং কথাগুলো বলতে বলতে না ভাই লোকটা কান্না করে দিল, এবং কান্না করে দিয়ে আমারে বলতেছে যে আমি বিয়ে করছি আজকে প্রায় 4 বছর, সে আমার 3টা বাচ্চা নষ্ট করছে। আমার 3টা বাচ্চা সে নষ্ট করছে, এবং শুধু 3টা বাচ্চা নষ্ট করেই নাই, সে আমার মাকে মেরে ফেলেছে। তাই আমি বললাম কি বলেন আপনি, আপনার মাকে মেরে ফেলছে। বলে হ্যাঁ, আমার মায়ের সঙ্গে সে ঝগড়া লাগছে, ঝগড়া লেগে সে আমার মাকে ধাক্কা দিছে, আমার মা পিছনের দিকে পড়ে ইটের মধ্যে আমার মায়ের মাথা লেগে আমার মায়ের মাথা ফেটে আমার মা 3 দিন হসপিটালে থেকে মৃত্যুবরণ করছে। ও কোনো বাচ্চা নেয় না, শুধু তুমি না, এরকম অনেক ছেলের সঙ্গে ওর পরকীয়া আছে, এবং এই পরকীয়ার কয়েকটা প্রমাণও তিনি আমাকে দিলেন, এবং আমার অবর্তমানে যে যে ছেলেদের সঙ্গেও কথা বলে সেই প্রমাণগুলো আমাকে দিলেন। তো মেয়েটাকে দেখে আসলে আমার কাছে যা মনে হয়েছে, কিন্তু ওনার কথা শুনে আমি সম্পূর্ণভাবে আসমান থেকে পড়লাম। এবং শুধু তাই নয়, ও যার সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে, যাদের সঙ্গে পরকীয়া করতো, তাদের অনেকের সঙ্গে আমাকে এমনি কথা বলাই দিছে যে এই ছেলের সঙ্গেও 3 মাস কথা বলছে, 4 মাস কথা বলছে, এবং কিভাবে উনি ধরছে এই প্রমাণগুলো আমাকে দিচ্ছে, যে আমি এইভাবে ওর ফোন থেকে ধরছি, এইভাবে ধরছি, ওভাবে ধরছি, সব কিছু তুমি দেখো। তারপর আমার বলতেছে এরকম মেয়েরা প্রত্যেকটা ছেলের জীবন নষ্ট করে ভাই, এবং আমার সংসারে ও এমনভাবে আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো ভাই এখানে একরকম চাকরি করি, অল্প টাকা বেতন পাই। ওর সঙ্গে আমার কাবিনের যে টাকা হয়েছে, অনেক টাকা কাবিন, আমি তার ওই কাবিনের টাকা দিতেও পারি না ভাই, তারা ছাড়তেও পারি না, কাবিনের টাকাও দিতে পারি না, তারা ছাড়তেও পারি না। এবং এই আমার সংসারে এভাবে আগুন লাগায় রাখছে, আমি কোনো সুখ পাই না, কোনো শান্তি পাই না। 24টা ঘন্টা আমারে পাগল বানাই দিতেছে, আমাকে খুব অত্যাচার অবিচার আমার উপরে করতেছে। ভাই আমি কি করব আপনি বলেন। তা আমি বললাম যে ভাই দেখেন আপনার সংসার, এখন আপনি তো ভালো বুঝেন, যবে আমি তো জানতাম না ও এতটা খারাপ। তো ভাইয়া ঠিক আছে, আমি আপনাকে কথা দিতেছি, আমি আর ওর সঙ্গে কখনোই কথা বলবো না, আমি ওর নাম্বারটা এখনই ব্লক করে দিচ্ছি, এবং আমি ওর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবো না। উনি আমাকে বলে না সিয়াম ভাই, আপনি যোগাযোগ রাখবেন না সেটা নয়, আমি আপনাকে একটা কথা বলি। দেখেন প্রথমত আপনি যে ইন্টারভিউ দিতে আসছিলেন, ওখানে ওনাদের লোক আগেই সিলেক্ট করা আছে, আপনাদেরকে আনছিল জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করার জন্য, সৌদিয়ানদেরকে দেখানোর জন্য, কিন্তু তাদের লোক আগেই রেডি আছে, তাদের ওই রেডি লোক থেকেই তারা সৌদিদের লোক নিয়ে যাবে, আপনাদের যারা ইন্টারভিউ দিয়েছেন কাউকেই নেবে না। উনি তখন আমাকে বলতেছে যে আপনি হতাশ হয়ে যাবেন না, আপনি হতাশ হবেন না, আপনাদের কাউকেও যদি না নেয় তবে আমি আপনাকে নেওয়ার ব্যবস্থা করে দিব।
আপনাকে আমি নেওয়ার ব্যবস্থা করে দেব, যাদেরকে মানে যেখানে লোক সিলেক্ট হয়েছে সেখান থেকে আমি একজনকে বাদ দিয়ে আপনার নামটা আমি ঢুকিয়ে দিব। তবে আপনি আমার একটা উপকার করতে হবে, শুধু আমার না, গোটা জাতির একটা উপকার করতে হবে। আমি তখন বললাম যে ভাই, উপকার কী ধরনের উপকার? তিনি আমাকে বলতেছে যে আপনি আমার ওয়াইফের সঙ্গে পুনরায় আবারও কথা বলবেন। আমি বললাম যেমন? বলে আপনি আমার ওয়াইফের সঙ্গে কথা বলবেন, যদি আপনি আমার শর্তগুলো মানেন, আপনি আমাকে ওভাবে টাকাও দিতে হবে না, আপনি আমাকে ভিসার টাকা দিতে হবে না, আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে সৌদি আরবে নিয়ে যাব। আপনি আমাকে 1 টাকাও দিতে হবে না, এখানে যে ট্রাভেল এজেন্সির যে টাকা আছে সেই টাকাও আমি দিব, আপনাকে টিকিটও আমি কেটে দিব। তবেই যদি আপনি আমার ওই উপকারটা করেন, শুধু আমার না, আমি আপনাকে যে প্রমাণগুলো এতক্ষণ দিয়েছিলাম সেই প্রমাণগুলো মোতাবেক আপনি আমার বউয়ের সঙ্গে কথা বলেন। আপনি তো তাকে অবহেলা করেন, অ্যাভয়েড করেন, আমি জানি, কিন্তু আপনি তাকে অবহেলা করবেন না, তাকে অবহেলা করবেন না, তার সঙ্গে আপনি খুব মিষ্টি করে, ভালো করে, সুন্দর করে, আদর করে কথা বলবেন। এবং কথা বলতে বলতে আপনি তাকে একটা সময় এটা বলবেন যে আমি তোমাকে বিয়ে করব, তবে আমার শর্ত হচ্ছে তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও, তুমি নিজে তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে আসো, এবং স্বামীর কাছে তুমি যে কাবিনের টাকা পাবা সেটাও তুমি ছেড়ে দাও, ওই টাকাও তুমি আইনো না, এটা তুমি লিখিত দিয়ে তোমার স্বামীকে তুমি ছেড়ে দিয়ে আসো, আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম তারপর? উনি বলে তারপর আমার সংসার থেকে আপনাকে বিদায় করবেন, আমার সংসার থেকে ওকে নিয়ে যাবেন। আমার সংসার থেকে ওকে নিয়ে যাওয়ার পরে আমি আপনার ভিসাটা কনফার্ম করে দিব, আমি আপনাকে সৌদি পাঠিয়ে দিব, আমি ওর কাছ থেকে মুক্তি চাই। আমি বললাম ভাই, আপনিই তো ওকে ছেড়ে দিতে পারেন, আমাকে কেন ব্যবহার করতেছেন? উনি বলে ছেড়ে দিতে পারি না, কারণ আমি ওকে ছাড়তে গেলে আমার পারিবারিক অনেক সমস্যা আছে, আমি আপনাকে সব কিছু মানে ভেঙে বলতে পারবো না, আমার কিছু পারিবারিক সমস্যা আছে, যেই সমস্যার কারণে আমি চাইলেও ওকে ছাড়তে পারবো না, যার কারণে আপনি ওকে আমার এখান থেকে নিয়ে যান। যদি আপনি এটা করতে পারেন, ওকে আমার সংসার থেকে নিয়ে যেতে পারেন, তাহলে আমি কথা দিলাম যে আমি আপনাকে সৌদি আরবে নিয়ে যাব, আপনার কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না, সব কিছু আমি করব। আমি বললাম আপনি কি এটা সত্যি সত্যি বলতেছেন? বলে হ্যাঁ, আমি এটা সত্যি সত্যি বলতেছি, যদি আপনি রাজি থাকেন। তখন আমি বললাম যে ঠিক আছে, যদি আপনি সত্যি, তখন আমার কাছেও মনে হলো যে মেয়েটা তো অনেক খারাপ, অনেক বাজে, এরকম একটা মেয়ে এতগুলো ছেলের জীবন নষ্ট করছে, এতগুলো ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা এগুলো করে করে অনেক ছেলের সঙ্গে সে খারাপ কাজও করছে, সুতরাং এরকম একটা মেয়ের তো শিক্ষা দেওয়া দরকার। আমি তার এমন একটা শিক্ষা দেবো যেন সে আমার শিক্ষাটা সারা জীবন মনে রাখে, তার স্বামীর জীবনটাও বাঁচাবো, তার সঙ্গে সঙ্গে অনেক ছেলে জীবন সে নষ্ট করছে, অনেক ছেলেকে আমি রক্ষা করব, আমি এই কাজটা করব, বিনিময়ে এই ভাই আমাকে সৌদি আরবে নিয়ে যাবে। তবে সত্যি কথা বলতে গেলে ভাই, আমি কিন্তু কিছুটা লোভীও হয়ে গেছিলাম, মানে একটু লোভেও পড়ে গেছিলাম, ওনার কথা শুনে আমি নিজের লোভও সামলাতে পারি নাই। তো এরপর যেটা করলাম যে ঠিক আছে ফাইন, ওনার সঙ্গে কথাবার্তা সব কিছু ডিল ফাইনাল হলো। এইবার আমি আস্তে আস্তে করে এই জান্নাতের সঙ্গে মিষ্টি করে কথা বলতে শুরু করি। আগে তোরও খুব বেশি একটা পাত্তা দিতাম না, দাম দিতাম না, ওকে ধমকাধমকি করতাম, খারাপ ব্যবহার করতাম, খুব রুড বিহেভ করতাম, এগুলো প্রায় সবই ছেড়ে দিয়েছি। এখন ভালো করে কথাবার্তা বলি, সুন্দর করে কথাবার্তা বলি, এবং তারে বলতেছি আচ্ছা তুমি তো অলরেডি তোমার স্বামীর ঘরে আছো, তা তুমি যে আমার সঙ্গে প্রেম করতেছো, ভালোবাসতেছো, অ্যান্ড তুমি ওরে কেমনি বিয়ে করবা, আমার সঙ্গে কেমনে থাকবা? আমারে বলতেছে যে ভাইয়া, আমি আমার স্বামীকে ছেড়ে দিব, আমি আমার স্বামীকে ছেড়ে দিব, এবং আমার স্বামীকে ছেড়ে দিয়ে আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে বিয়ে করব। তা আমি বললাম যে ঠিক আছে, তো তুমি যদি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করতে রাজি থাকো বা আমাকে বিয়ে করো, তাহলে তো আমার কোনো আপত্তি নেই, আমি তাহলে রাজি আছি। পরে আমারে বলতেছে যে তাহলে ভাইয়া কবে, মানে কবে কিভাবে আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে কবে কিভাবে আপনি আমাকে বিয়ে করবেন, আপনি আমাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলেন। আমি তখন বললাম যে আগে তো তোমার হাজব্যান্ডকে তোমার ছাড়তে হবে, তোমার হাজব্যান্ডকে ছেড়ে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, এরপরে আমি অনুষ্ঠান করে তোমাকে সে বাড়ি থেকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসবো। তো ও বলতেছে সত্যি কি এটা করবেন? আমি বললাম হ্যাঁ, আমি এটা করবো, কেন করবো না, তোমাকে আমার ভালো লাগে, এতদিন ধরে তুমি আমার সঙ্গে কথা বলো, সব কিছুতেই তো আমরা খুব ক্লোজ আছি, সুতরাং আমি এটা করবোই তোমার জন্য। ওই তখন করলো কি, মানে ও তখন বলতেছে যে তাহলে এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এত বড় পাওয়া যে যেটা আমি আসলে মানে বলে বুঝাতে পারবো না। আমি আল্লাহর কাছে আর কিছুই চাই না, যদি আমার এই স্বপ্নটা পূরণ হয়, চাওয়াটা পূরণ হয়, আমার আল্লাহর কাছে আর মানে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। তো যাই হোক, আমি তার সঙ্গে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করলাম, ওর হাজব্যান্ডকে জানালাম যে দেখেন এমন এমন ঘটনা, আমি তো ওর এইগুলো বলছি, এবং ও তো রাজি হয়েছে। পরে বলে যে ঠিক আছে সিয়াম ভাই, যদি রাজি হয়ে থাকে তাহলে এবার আপনি তাকে ছেড়ে দেন, বা তাকে বলেন যে আমাকে ছেড়ে দেওয়ার জন্য, আমাকে যেন ডিভোর্স করে দেয়। পরে আমি ওরা বলতেছি যে দেখো তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স করে দাও। সে আমাকে তখন বারবার রিপিট করতেছে ভাইয়া আমার পারিবারিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আমাদের অনেক জমি জমা আছে এটা ঠিক আছে, কিন্তু আমার আব্বার আর্থিক অবস্থা এখন খুবই খারাপ, এবং আমি যদি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিই আপনি সত্যি আমাকে বিয়ে করবেন তো, নাকি আপনি আমাকে আবার ছেড়ে দিবেন? আমি বললাম যে তুমি এগুলো কী বলো জান্নাত, আমি তোমার সঙ্গে প্রেম করতেছি, ভালোবাসতেছি,
তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে আমার কাছে আসবা, আমি তোমাকে কেন ছেড়ে দিব? আমি তোমার সঙ্গে সংসার করব, সুখে দুঃখে আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো। তুমি এমন কথা ভুলেও মুখে আইনো না যে আমি কোনোদিন তোমাকে ছেড়ে দেব, আমি কখনোই তোমাকে ছাড়বো না, আমরা সারাটা জীবন একসঙ্গে থাকবো। এগুলো আনসে দানসে তাকে বুঝাইলাম এবং সেও আমার কথাগুলো মোটামুটি বুঝে একটা সময় সে করলো কি, তার হাজব্যান্ডকে ছেড়ে দিল। হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে সে তার বাড়িতে চলে গেছে, এবং হাজব্যান্ডকে সে একদম পারিবারিকভাবেই, ওখানে অনেক ঘটনা আছে আর কি, এই ঘটনাগুলো আপনাকে না বলি, জাস্ট সংক্ষেপে বলি, তার হাজব্যান্ডকে সে ডিভোর্স করে দেয়। ডিভোর্স করে দিয়ে সে হাজব্যান্ডের কাছ থেকে কোনো কাবিনের টাকাও নেয় না, সেটা সে হাজব্যান্ডকে সিগনেচার করে দিয়েছে যে আমি আমার কাবিনের টাকাও তোমার কাছে চাই না। সে তখন তার বাড়িতে চলে যায়। এবার তার বাড়িতে চলে যাওয়ার পরে সে আমাকে প্রতিনিয়ত ফোন দিতেছে যে কী ব্যাপার সিয়াম, তুমি তো আমাকে বলছো আমাকে নিয়ে যাবা, এখন আমাকে নিচ্ছ না কেন? আর এদিক দিয়ে আমি কামরুল ভাইয়ের ফোন দিই, মানে ওর প্রাক্তন হাজব্যান্ড কামরুল ভাইকে ফোন দিই, কামরুল ভাই ওই তো আমাকে বারবার ফোন দিতেছে ওরে আমার ঘরে আনার জন্য, আমার সংসারে আনার জন্য। ভাই এখন আমার ভিসাটার কী অবস্থা? আমার যদি ভিসাটা হয়ে যায় তাহলে তো ভাই আমি তাড়াতাড়ি চলে যেতে পারি, কারণ আমি তো ওর ঝামেলাটা রাখতে চাই না। ও কবে আমার বাড়িতে চলে আসো, আমার ঘর বাড়ি কিন্তু সবই চিনে, আবার কোন একটা ঝামেলা করে বসে। ভাই আপনি তাড়াতাড়ি ভিসার ব্যবস্থাটা করেন, আমি তাড়াতাড়ি চলে যেতে চাই। তো সিএম ভাই উনি আমাকে বলে যে সিএম ভাই আমি খুব চেষ্টা করতেছি, আমি যথেষ্ট চেষ্টা করতেছি, আমি যে স্লটে আপনাকে পাঠাবো ভাবতেছিলাম ওই স্লটটা একটা ক্যাটারিং কোম্পানি না কি জানি বলো, এটা ভালো না, ওখানে গেলে আপনি বিপদে পড়বেন, আপনি আরও বড় ঝামেলায় পড়বেন। সুতরাং আমি অন্য একটা জায়গা আপনার জন্য চাইতেছি, এবং আমি অন্য একটা জায়গায় আপনাকে সেটেল করে দিব, এটা বলে। তো এই বলে সে আরেকটা জায়গায় দেখতেছে। আর এদিক দিয়ে ভাই ওর বউ জান্নাত আমাকে পাগল বানায় দিতেছে, মানে শুধু পাগল নয়, আমাকে মানে খুবভাবে আমার সঙ্গে মানে ঝামেলা করতেছে। এই ঝামেলা করতে করতে এদিক দিয়ে কামরুল ভাই তেমন ভিসার কোনো ব্যবস্থা করতে পারতেছে না, আর এদিক দিয়ে আমি আর জান্নাতকে বুঝিয়ে রাখতে পারতেছি না। জান্নাত খুব ঝামেলা করতেছে। একটা সময় হয়েছে কি, জান্নাত আমাদের এলাকার চেয়ারম্যান নিয়ে আমাদের বাড়িতে চলে আসছে, মানে আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান সহ আরও কিছু লোকজন নিয়ে আমাদের বাড়িতে হানা দিছে। এবং তখনও করছি কি, ওর সঙ্গে যে আমার প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, আমি যাকে বলেছিলাম তোমার হাজব্যান্ডকে ছেড়ে তুমি চলে আসো, আমি তোমাকে বিয়ে করব, ভাই ওই আমার সব কথা রেকর্ড করে রাখছে। কারণ ও যে আমার কথাগুলো রেকর্ড করছে এটা তো আর আমি জানি না, আমার প্রত্যেকটা কথা ও সুন্দর করে রেকর্ড করে রেখেছে। এবং ও আমার বাড়িতে এসে আমার বাড়ির আশেপাশে যে লোকেরা আছে, যারা আছে, সবাইকেও এই রেকর্ডটা শোনাইছে যে শোনেন, ও নিজের মুখে আমাকে বলছে যে ও আমাকে বিয়ে করবে, এবং এগুলো ওর নিজের মুখের কথা। দেখেন ও সবার কাছে তখন এই রেকর্ডগুলো শোনাইতেছে, এবং সবাই তখন রেকর্ড শুনতেছে আর বলতেছে কথা তো ঠিকই আছে, তাহলে বেইমানি করলো কেন, ও কেন বেইমানি করলো? এবং এরকম করে আমার বাড়ির ভিতরে তখন একরকম ছায় ঝামেলা। ও বিয়ের মানে অনশনে বসে গেছে, ও বিয়ে করবে মানে ও খুবভাবে করতেছে, মানে ওরকম মানে আমাদের বাড়ির ভিতরে, আমার বাড়ি থেকে যাচ্ছে না। তো পুরো গ্রামবাসী এলাকাবাসী মোটামুটি সবাই তখন এক হয়ে গেছে। আমি তখন কামরুল ভাইরে বললাম যে কামরুল ভাই আমি কি করব ভাই, আমার তো আসলে বাঁচার কোনো উপায় নেই, ওই তো এরকম করতেছে, বিয়ের দাবিতে আমার বাড়িতে এরকম অনশন বসাইছে, আমার ওকে বিয়ে করাই লাগবে, ভাই আমি এখন কি করব? কামরুল ভাই তখন করলো কি, আমারে বলে যে সিয়াম ভাই আপনি টেনশন করবেন না, আমি আপনাকে সর্বোপরি সাপোর্ট দেব, যেহেতু আপনি আমার জন্য অনেক কিছু করছেন, সুতরাং আমি আপনাকে সাপোর্ট দেবো। আপনি একটা কাজ করুন, আপনি বাড়িতে যান। আমি বললাম ভাই বাড়িতে গেলেই তো তার আমার বিয়ে করা লাগবে। কয় হ্যাঁ বিয়ে করা লাগবে, ভালো কথা, বিয়েও করবেন। আমি বললাম তারপর? বলে বিয়ে করার সঙ্গে সঙ্গে তারা তালাক দিয়ে দিবেন। আমি বললাম মা এটা আপনি কী কথা বলেন ভাই, বিয়ে করার সঙ্গে সঙ্গে তারা তালাক দিবেন মানে? উনি তখন আমাকে বলে যেহেতু তাকে আপনার বিয়ে করা লাগবে, এখন আপনার সঙ্গে তার প্রেম আছে, প্রেম থাকার কারণেই তো সে এই ঝামেলা করতেছে, সুতরাং যেহেতু প্রেম আছে তার শর্ত তাকে বিয়ে করা, তো আপনি তাকে বিয়েও করবেন, বিয়ে করার পরে আপনি তাকে ছেড়ে দিবেন, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিবেন। আমি বললাম তাহলে কাবিনের টাকা? উনি বলে আরে ভাই মেয়ে গিয়ে আপনার বাড়িতে বসে আছে, মেয়ে যেহেতু আপনার বাড়িতে গিয়ে বসে আছে, সুতরাং কাবিনের টাকা তো কোনো বিষয় না, আপনি যা কাবিন বলবেন সে তাতে রাজি হবে। আপনি প্রয়োজনে তার সঙ্গে ফোনে কথা বলে নেন যে আমি যে টাকা কাবিন দেবো তুমি রাজি কিনা। আমি তখন বললাম যে কামরুল ভাই আমি শিওর আমি যে টাকা কাবিন দিই সে টাকাতে রাজি হবে। উনি বলে হ্যাঁ আমি তো সেটাই বলতেছি, আপনি যে টাকা কাবিন দেন ওই টাকাতেও রাজি হবে, আপনি বাড়িতে যান, গিয়ে তারে বিয়ে করেন, করে ওই অনুষ্ঠানে আপনি তাকে ছেড়ে দেন, এবং ছেড়ে দিলে সে আর আপনার বাড়িতে থাকার বৈধতা পাবে না। এবার আপনি আইনের আশ্রয় নেবেন, এবং আপনাদের থানায় আমার পরিচিত পুলিশ সদস্য আছে, আমি আপনার বাড়িতে করে বিদায় করার ব্যবস্থা করব। এখন পারি না, কারণ হচ্ছে আপনি সেই সংসার থেকে তাকে নিয়ে আসছেন, এটা সেটা। এখন কামরুল ভাই যে কথাগুলো বলতেছে তার মাথায় কী প্ল্যানিং আমি সেটাও জানি না। এই কথা বলার পরে উনি যেটা বলছে, উনি বলছে সিভিল ব্যাস আমি আপনার সঙ্গে 2জন লোক দিয়ে দিব, মানে প্রশাসনিক লেভেলের 2জন লোক দিব, তারা সঙ্গে আপনার থাকবেও, আপনার কোনো ক্ষতি করতে পারবে না।
এলাকাতে গেছি, এলাকাতে যাওয়ার পরে এই বিশাল তখন অবস্থা, এই খারাপ ব্যবহার করতেছে আমার সঙ্গে, ও খারাপ ব্যবহার করতেছে, এই মেয়ে এসে বাড়িতে বসে আছে, অনেক দিন কিন্তু ও বসে আছে। পরে আমি যেদিন গেছি এর পরের দিন, আমি যেদিন গেছি ওদিন বাড়িতে যাই না, আরেকজনের বাড়িতে ছিলাম। পরের দিন সকালবেলা ওর কাছে গেছি, যাওয়ার পরে বললাম যে তুমি কী চাও। ওই তখন আমার দিকে তাকে চিৎকার করে কান্না করে দিছে যে আমি তোমার জন্য সব ছেড়ে দিছি, তুমি এটা কেন করলা। আমি তখন, আমার ভিতর তখন খুব রাগ, মানে অনেক রাগ যে তুই এটা আমার সঙ্গে কেন করলি। আমি তখন বললাম যে তুমি কী চাও। ওই তখন বলতেছে যে আমি চাইতেছি যে তুমি আমারে বিয়ে করো। আমি বললাম এটাই তো তোমার চাওয়া। বলে হ্যাঁ। আমি মারে বললাম যে মা ঠিক আছে, ও যেহেতু আমাকে বিয়ে করতে যাচ্ছে তোমরা কাজী ডাকো, এখনই আমাকে বিয়ে করব। পরে আম্মা বলতেছে যে কাজী ডাকবো, কাজী কাজী এখন কোথায় পাবো। আমি কি কাজী কোথায় পাবা, তুমি কাজী আনো। আমার আম্মা তখন কাজী নিয়ে আসছে, আসার পরে মানে বিয়ের ওই অনুষ্ঠানের মধ্যে, মঞ্চের মধ্যে তখন আমাদের এলাকার এই বিয়েতে মোটামুটি সবাই আসছে, মানে যেহেতু এটা একটা আলোচিত ঘটনা, এটা এলাকার সবাই বিষয়টাতে জানে, ওই জন্য মোটামুটি সবাই তখন এখানে হাজির হয়েছে, যেটা কি হয় তা দেখার জন্য। সবার ভিতরে একটা কৌতূহল এই বিয়েটাকে নিয়ে, সবাই তখন হাজির হলো। তো পরিশেষে আমি ওরে বললাম যে তখন আমাদের বিয়ে হলো, কাজী সাহেব বিয়ে পড়াইছে, ওরও কবুল বলছে, আমারও কবুল বলছে, আমিও সিগনেচার করছে, ও সিগনেচার করছে। বিয়েটা হওয়ার সঙ্গে সঙ্গে আমি তখন কাজীরে জিজ্ঞেস করলাম যে কাজী সাহেব বিয়ে তো হয়েছে, বিয়ে যেরকম বৈধতা আছে তালাকও তো বৈধতা আছে, তালাকের বৈধতা কী। কাজী তখন আমার বলো মা বিয়ে তো মাত্র কবুল বললেন, মাত্র বিয়ে হলো, এখন আপনি তালাকের বিষয় নিয়ে কেন কথা বলতেছেন। আমি বললাম যে তালাকের বিষয়টাকে আপনি আমারে বলেন। বলে তালাক যদি হয় তাহলে ওর দেনমোহর কিন্তু দিছে মাত্র 20,000 টাকা, মানে 1 লাখ টাকা দেনমোহর, 80,000 টাকা উসুল, 20,000 টাকা দিতে হবে। পরে আমি কাজীরে বললাম যে মানে তালাকের সিস্টেম কি, বলে আপনি তালাক দিলে দিতে পারেন। আমি এই মঞ্চে মানে বিয়ের অনুষ্ঠানে সবার সামনে দাঁড়াই আমি বললাম যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, আমি ওরে তালাক দিলাম। এইটা বলার সঙ্গে সঙ্গেই তখন ও ওইখানে দিছে চিৎকার, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জায়গায় অজ্ঞান হয়ে গেছে। আমার মা এসে আমাকে থাপড়াইতে শুরু করছে। আমি কাজীরে বললাম যে আপনি তালাকের ব্যাপারে রেডি করেন। কাজী বলে এটা কি বলেন, মাত্র বিয়ে করলেন, ওইটা 10 জনের সামনে তালাক দিয়ে দিলেন, যেহেতু আপনি মুখে উচ্চারণ করেই ফেলছেন 3 বার তালাক এবং সবার সামনেই দিছেন, এটা তো তালাক বৈধ হয়ে গেছে, এই মেয়ে তো আর আপনার ঘরে থাকতে পারবে না। আমি বললাম হ্যাঁ, আমিও এই মেয়েকে আর আমার ঘরে রাখতে চাই না, আমি যেহেতু ওকে তালাক দিয়ে দিছি, এখন ওরে কীভাবে এই পরিবার থেকে বের করা যায় আপনি সেই ব্যবস্থা করেন। আমি তখন দুলা সাজা অবস্থায় ঘর থেকে বেরিয়ে কামরুল ভাইয়ের ফোন দিলাম যে কামরুল ভাই এমন এমন ঘটনা, আমি তো ছেড়ে দিছি, আপনি যেমনি বলছেন এমনি, মানে ওই বিয়ের অনুষ্ঠানেই তালাক। উনি বলে এটা ভালো করছো, এইটা অনেক ভালো করছো, কোনো সমস্যা নাই, তালাক যেহেতু দিয়ে দিছো তাই তুমি ঢাকায় চলে আসো, তুমি আর এলাকাতে থাকার দরকার নাই। এরপর আমি সে জায়গা থেকে শুরু দিয়ে মানে ঢাকাতে চলে আসছে। আসার পরে তখন আইনিভাবে লিখিতভাবে আমি তাকে তালাক দিয়ে দিছি। প্রথমে তো মৌখিকভাবে 3 জনের সামনে দিলাম, এরপরে ওই তালাকের পর কিন্তু আমাদের বাড়ি থেকে যায় নাই, ও অজ্ঞান হয়ে যায়, ও জ্ঞান ফিরে আসে, আসার পরে আমাদের বাড়িতে থাকতেছে। গ্রামের সবাই তখন বলতেছে তোমার ডিমেন্ড ছিল বিয়ে করা, ও তো তোমাকে বিয়ে করছে, তো বিয়ে করার পরে এখনও তোমাকে ছেড়ে দিছে, তা তুমি তো ওর সঙ্গে জোর করে সংসার করতে পারো না। একটা মানুষ যদি ছেড়ে দেয় তা তার সঙ্গে কি জোর করে থাকা যায়। ও তখন সবার কাছে কান্না করে করে বলতেছে আমাকে কেন বিয়ে করলো, কেন ছেড়ে দিল, কেন আমার সংসার ভাঙলো। তা আমি আমার মায়ের বললাম যে না, আমি ওর সঙ্গে আর আমি থাকতেই রাজি নেই, আমি আর মানে এই লাইনেই নেই। তারপরে আরও কয়েকদিন আমাদের বাড়িতে হাঙ্গামা করছে। আমি বলি ওর তো ইচ্ছা আমি পূরণ করছি, ও আমাকে বিয়ে করা ওর ইচ্ছা, আমি তো বিয়ে করছি, এখন ওর সঙ্গে আমি থাকবো না, কারণ আমি জানি ও খারাপ, এই জন্য ওকে ছেড়ে দিছে। তো কয়েকদিন বাড়িতে থাইকা টাইকা একটা পর্যায়ে ও তখন চলে গেছে, আবারও চলে গেছে। এখন কই চলে গেছে এটা কিন্তু আর আমি জানি না, কোন জায়গায় চলে গেছে এইটা কিন্তু আর আমি ঠিক বলতে পারি না। বলতে না পারার পরে এই সময়ের ভিতরে আবার এদিক দিয়ে একটা ঘটনা আছে ভাই। এই যে ঘটনাগুলো ঘটতেছে না, এরই মাঝে আমি তখন একটা অনুষ্ঠানের মধ্যে, মানে একটা নৃত্যের অনুষ্ঠানের মধ্যে আমি তখন যাচ্ছিলাম। একটা মানে ঢাকাতে একটা নাচের মানে ড্যান্স গ্রুপের সঙ্গে আমি তখন ড্যান্স করি, বিভিন্ন জায়গায় ড্যান্সও করি। আর তখন আমি আর চাকরি করি না, হোটেলে যে চাকরি করতাম এই চাকরিটা ছেড়ে দিয়ে আমি তখন ড্যান্স গ্রুপের সঙ্গে ঢুকে যাই এবং ড্যান্স গ্রুপে ড্যান্স করি, এবং সেখানে আমি তখন বিদেশের জন্য ট্রাই করতেছিলাম। তো তখন আমার বিদেশ যাওয়াটা মানে মোটামুটি অনেকটা প্রায় জরুরি হয়ে গেছিলো। আমি যাদের সঙ্গে ড্যান্স করি ওখানেও কিন্তু আমার খুব ভালো একটা অপরচুনিটি নেই, খুব একটা সুযোগ নেই। তা এরকম করতে করতে এই কামরুল ভাইরে বলে, কামরুল ভাই কী অবস্থা, কোথায় লাইন দিচ্ছেন, কতদিন সময় লাগবে। আমারে বলতেছে যে ভাই হয়ে যাবে করতে করতে কিছুদিন পর উনি আমার বলতেছে ভাই একটা জায়গায় একটা লাইন পাইছিলাম, তখন কিন্তু ভাই সৌদি আরবের অনেক ডিম্যান্ড। তখন মানুষ ইউরোপ আমেরিকাতে যাইতো না, সৌদিতে যাইতো, কারণ সৌদিতে গেলে অনেক টাকা ইনকাম করা যায়। এখন সৌদির অবস্থা ভালো না, কিন্তু তখন সৌদির অবস্থা অনেকটা ভালো ছিল। তারপরে হইল কি, আমারে বলতেছে ভাই একটা ভিসা তো পাইছি, তবে ভিসার দাম হবে 7 লাখ। তো আমি বললাম 7 লাখ টাকা তো ভাই আমি দিতে পারবো না। উনি বলে 7 লাখ টাকা আপনার দেওয়া লাগবে না,
আপনি আপাতত আমার 3 লাখ টাকা ম্যানেজ করে দেন, আর বাকি টাকা আমি আমার কাছ থেকে ম্যানেজ করে আমি আপনার বিদেশ পাঠিয়ে দিব। পরে আমি বললাম, ভাই এই বাকি টাকা আপনি দিবেন? বলে হ্যাঁ, বাকি টাকা আমি দেবো। যেহেতু কামরুল ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা ছিল কি জানেন, একেবারে মানে আম দুধের মতো। আমি কামরুল ভাইয়ের ছাড়া কিচ্ছু বুঝতাম না, কামরুল ভাই আমার ছাড়া কিচ্ছু বুঝতো না। আমাদের দুজনের মাঝে গভীর সম্পর্ক, মানে একেবারে প্রেম ভালোবাসার মতো। পরে আমি 3 লাখ টাকা কই পাবো? আমার তো পারিবারিক অবস্থা এমনি অনেক খারাপ, আমাদের তো তেমন কোনো টাকা পয়সাও নাই। আমি 3 লাখ টাকা তখন পাই না। বাড়ির মধ্যে 3 লাখ টাকা চাইতেছি, খুঁজতেছি না, কোথাও থেকে 3 লাখ টাকা ম্যানেজ করা যায় না। তো 3 লাখ টাকা যখন আমি ম্যানেজ করতে পারি না, আমাদের ড্যান্স গ্রুপেরই একটা মেয়ে আছে, নাম হচ্ছে হিমু। এই মেয়েটা আমাদের সঙ্গে ড্যান্স করে, কিন্তু সে আমার বয়স অনেকটা বড়, দেখতে সুন্দর, অত একটা সুন্দর না। ওর আবার বিয়ে হয়েছে, 2টা বাচ্চা আছে, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তো 2টা বাচ্চা আছে, নাম হচ্ছে হিমু। তখনও ওরে যখন আমি বিষয়টা বলছি, ও একবার আমার অফার করছে কি জানেন, মানে ডিরেক্টলি আমার অফার, ও নিজেই বলছে যে আচ্ছা ঠিক আছে সিয়াম, আমি তোমার টাকাটা দিব, 3 লাখ টাকা আমি তোমাকে দিব, তোমার একটা শর্ত আছে। তাই আমি বললাম যে কী শর্ত? বলে তুমি আমার টাকা ফিরিয়ে দেওয়া লাগবে। তাই আমি বললাম, ভাই তুমি টাকা দিবে, আমি তোমার ফিরিয়ে দিব না কেন? অবশ্যই দিব। এই কথা বলার পরে সে এইটা বইলে আমার কাছ থেকে কথাবার্তা বলছে। কয়েকদিন পরে আমার বলতেছে কি যে ভাই, টাকাটা তো আমি আমার বিয়ের জন্য রাখছিলাম, এই যেভাবে নাচ টাচ করি এটা তো আসলে পেট চলবে না, আমি বিয়ের জন্য টাকাটা রাখছিলাম, আমার তো আব্বাও না, আমার বাপ মারা গেছে, মা আছে, এখন আমি তো আমার বিয়ের জন্য টাকাটা রাখছি, এখন তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমার টাকাটা দিব। এবার হিমু আমাকে এই কথা বলতেছে, মানে এটা 2 দিন পরে, যে তুমি যদি আমারে বিয়ে করো তবে আমি টাকাটা তোমাকে দিতে রাজি আছি। আমি তখন বললাম যে তুমি যদি আমাকে টাকাটা দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব, মানে তুমি কি আমাকে বিয়ের জন্য টাকা দিবা? ও বলে হ্যাঁ, এটা আমি আমার হবু হাজব্যান্ডকে দিব, তুমি যদি আমাকে বিয়ে করো তবে আমি টাকাটা তোমাকে দিতে রাজি আছি, অন্যথায় আমি টাকাটা তোমাকে দিব না। তখন এই দিক দিয়ে কামরুল ভাই টাকার জন্য খুব চাপ দিতে আছে যে সিএম ভাই তাড়াতাড়ি টাকা দেন, ভিসা প্রসেস হয়ে গেছে, আমার টাকা আমি দিয়ে দিচ্ছি, আপনি এটা দিচ্ছেন না কেন? পরে আমি এই ঘটনা কামরুল ভাইকে জানাইও নাই, মানে লজ্জার বিষয়, ভাই কী বলবে, 3 লাখ টাকার জন্য আমি তখন এই হিমুরে বিয়ে করি, 2 বাচ্চা সহ আমি তখন হিমুকে বিয়ে করি। এবং বিয়ে করার পরে মানে আমি ঢাকাতে আমার পরিচিত লোকজন যারা আছে এদেরকে নিয়ে মোটামুটি অনুষ্ঠান করি, কোনো রকমের ঝামেলা ছাড়াই অনুষ্ঠান করি, সুন্দর করে তখন আমি বিয়ে করি। বিয়ে করে আমি তখন হিমুরে নিয়ে সংসার করতে শুরু করি। তখন হিমু আমাকে 3 লাখ টাকা দেয়। এই 3 লাখ টাকা আমি তখন কামরুল ভাইরে দিছি। কামরুল ভাই দেওয়ার পরে হয়েছে কি ভাই, এই কামরুল ভাই তখন করলো কি, এই টাকাটা নিয়ে, আমার এই 3 লাখ টাকা নিয়ে উনি বিষা নাড়াই ফানাই শুরু করছে। যখন নাড়াই ফানাই শুরু করছে ভাই, আমি তখন মানে খুব ভেঙে পড়ছিলাম যে আমি তখন কী করব। ওর কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছি, আমাকে বলছে তোমার বিদেশ হচ্ছে না কেন, বিদেশ যাচ্ছ না কেন, তোমার বিদেশের কী অবস্থা? আমার হিমু বলতেছে, আমি আরেকটা কথা আপনাকে বলি, আমি কিন্তু মূলত হিমুরে বিয়ে করছি যে ঠিক আছে ওর কাছ থেকে বিদেশের টাকা নিয়েছি, সবই ঠিক আছে, আমার একটা প্ল্যানিং হচ্ছে দুর্বল সৌদিতে গিয়া আমি ওর সঙ্গে কথাই বলবো না, আমি সৌদিতে গিয়ে ওর সঙ্গে যোগাযোগ রাখবো না, তবে সে আমার কী করতে পারবে? অত আমার কিচ্ছু করতে পারবে না। এই প্ল্যানিং করেই কিন্তু তারা আমার বিয়ে করা। কিন্তু বিয়ে করার পরে আমি আর সৌদি যেতে পারতেছি না, সৌদির ভিসা আর হইতেছে না। এবার আমি কামরুল ভাই সম্পর্কে রিসার্চ করতে শুরু করি যে আসলেই কামরুল ভাইকে। এইবার খোঁজখবর নিতে নিতে জানতে পারি রে ভাই, কামরুল ভাই হচ্ছে সবচেয়ে বড় দালাল। হাতে গোনা কয়েকটা খারাপ দালালের ভিতরে উনি একজন। উনি আমার মতো এরকম অনেক মানুষকে সর্বোচ্চ হারাইছে। এই যে উনি আমাকে বলে এইখানে পাসপোর্ট দিছি, ওইখানে পাসপোর্ট দিছি, এই সেই, এগুলো সব মিথ্যা কথা। উনি কোথাও পাসপোর্ট জমা দেয় নাই, এবং পাসপোর্ট জমা দেয় নাই উনি খুব খারাপই করতেছে আমার সঙ্গে, সোজা কথা যেটা। তখন আমি আর কোনো উপায় বুদ্ধি পাইতেছি না ভাই, আমি কি করব। এরই মাঝে অনেক মাস পেরিয়ে গেছে, কোনো সুযোগ নাই, মানে কোথাও কোনো সুযোগ নাই, আমি আর কিচ্ছু করতে পারতেছি না। কামরুল ভাইরে আমি ঠিকমতো পাইও না, ফোন দিলে ফোন রিসিভ করে না, কথা বলে না, অফিসে গেলে পাই না। এদিক দিয়ে আমার বউর সঙ্গে আমার তখন হিমুর সঙ্গে তখন আমার সংসার চলতেছে। এরকম করতে করতেই হিমু বিভিন্ন জায়গায় যায় নাচে, তখন আমি এই মানসিক টেনশানে পড়ে আমি আর এই নাচ টাচও ঠিকমতো করতে পারি না। মনের ভিতর যদি শান্তি না থাকে ভাই, তাহলে কি আর কর্ম করে শান্তি পাওয়া যায়? আমি তখন আর নাচানাচিও করি না। দেখা গেল কি আমি ওর হিমুর সঙ্গে পড়ে আছি। ওই আমার একরকম এরকম করে একদিন হলো কি আমি ওর এখান থেকে পালাই গেছিলাম। হিমু যে আমাকে অত্যাচার করে মানসিকভাবে, শারীরিকভাবে, আমি ওর এখান থেকে পালাই গেছিলাম ভাই। তো পালিয়ে যাওয়ার পরে আমি সেখান থেকে আমার গ্রামের বাড়িতে চলে যাই, আমার যে গ্রামের বাড়ি বরিশাল, ওখানে চলে যাই। ওই করছে কি 3 মাস পর্যন্ত আমার ঢাকাতে খুঁজে না পাইয়া 3 মাস পর আমার গ্রামে যেয়ে ধরছে। গ্রামের একটা বাজারে, ওই বাজারে গিয়ে আমার ধরছে, পুরা গ্রামবাসীর সামনে আমার মান সম্মান পুরা ধূলিসাৎ করে ফেলছে। এই বাজারেও আমার কলার চেপে ধরে আমাকে বাইদাও ঢাকাতে নিয়ে আসছে।
ঢাকাতে আনছে। ঢাকাতে আসার পরেই ওই আমার তখন রুমের মধ্যে আটকায় রাখে। আমি তখন মানে আপনাকে লজ্জার কথা কি বলবো, মানে ওই আমার রুমের মধ্যে আটকায় রাখে আমার এমন একটা প্রস্তাব দিছে যেটা আপনার কাছে আমি বলতে পারবো না। আমি তখন বললাম যে তুমি কি বলো, আমি কি মেয়ে নাকি, আমি তো ছেলে। ও বলে হ্যাঁ, ছেলে হইলে আরও ভালো, তোর যে চেহারা, তুই যেরকম হ্যান্ডসাম, তুই যেরকম সাদা, তোরে আমার দরকার। এই করে ভাইও তখন আমার ঘরে পুরুষ লোক পাঠাইতো। আমি তখন মানে ঘরের মধ্যে বন্দি, মানে ঘর থেকে বেরোতে পারি না, কোনো মোবাইল আমার ইউজ করতে দেয় না, কোনো মোবাইল ধরতে দেয় না। ঠিক একটা মেয়েরে যেভাবে নির্যাতন করা হয় ঠিক একইভাবেই আমাকে নির্যাতন শুরু করে। একটা মেয়ের সঙ্গে যা হয় আমার সঙ্গে তাই করে। মানে এই জগৎটার সম্বন্ধে না আপনি বুঝবেন না, আপনি হয়তো বলবেন যে ভাই এটাকে কীভাবে কী বলেন। এই জগতে যারা হেঁটেছে, জগতে যারা গিয়েছে, তারাই বুঝে যে জগৎটা আসলে কীরকম। এবং অনেক ছেলেরা আছে স্বেচ্ছায় কাজগুলো করে, অনেক আছে অনেক, এবং আপনি মানে বিশ্বাসও করতে পারবেন না এমন লোকেরা এই কাজগুলো করে। আমি এরকম করতে 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 প্রায় একদিন 2 দিন নয়, 2টা বৎসর, আমার মনে হয় 2 বৎসরের থেকেও বেশি হবে। এই 2 বৎসরও বেশি সময় ধরে একটা ঘরের ভিতরে আমাকে বন্দি করে রাখে। 2 বৎসর পরেই তখন আমার মারাত্মক একটা রোগ দেখা দেয়। মানে এরকম মানে রোগ যে আমি টয়লেটে যেতে পারি না এবং কোনো খাবার খাইতে পারি না, খাবার খেলে বমি, আর টয়লেটে যেতে পারি না। তখন ওই দেখছে যে আমি মারা যাব, মানে আমি আর বাঁচব না। একদিনও আমাকে নিজে ধাক্কায় ঘর থেকে বের করে দিচ্ছে। ঘর থেকে বের করে দেওয়ার পরে আমি তখন কোনো রকমে আমার গ্রামের বাড়িতে গেছি। গ্রামের বাড়িতে যাওয়ার পরে গ্রামের বাড়িতেও তো আর মানুষ আমাকে আর ভালোভাবে দেখে না, সবাই তো আমার সঙ্গে খারাপ ব্যবহারে আমার সঙ্গে করে। গ্রামের বাড়িতে যাওয়ার পরে তখন আমার অবস্থা খুব খারাপ, মানে এতটাই খারাপ যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার মা তখন ধরেন আমার যে ছোট ভাইটা আছে ওই তখন পুরো সংসারটা চালাইতো। বড় 2 বোন আছে, ছোট যে বোন আছে তাদের সবার বিয়ে হয়ে গেছে, মোটামুটি সবার বিয়ে হয়ে গেছে। ছোট ভাইটা তখন এই সংসারটা চালাইতেছে, আমি ছোট ভাইয়ের উপরে গিয়ে পড়ছি। তো আমার চিকিৎসার জন্য অনেক টাকা লাগে, আমি মানে ব্যথায় রাতে ঘুমাতে পারি না, এমন এক অবস্থা, ঘুমাইতে পারি না। তারপরে বিভিন্ন ডাক্তারের কাছে আমার মা আমাকে নিয়ে দৌড়াইতেছে, ডাক্তার, কবিরাজ, এমন করতে করতে তখন আমার পেটের মধ্যে একটা সমস্যা দেখা দিয়ে এটা অপারেশন করতে হবে। এবং এটা খুব ব্যয়বহুল একটা অপারেশন, যেটা করতে আনুমানিক প্রায় আপনার 3 লাখ টাকার কাছাকাছি লাগবে, 3-4 লাখ টাকার মতো লাগবে। এখন এত টাকা তো আমার নাই। আমার আম্মা তখন মানুষের কাছে সাহায্য চাইতে শুরু করছে। আমাদের এলাকাতে মানুষের কাছে গিয়ে বলতেছে আমার ছেলেটা মারা যাবে, আমার ছেলেটার এই সমস্যা, টাকা দেন। কিন্তু কেউ আর আমাকে টাকা দেয় না, কারণ সবাই তো দেখতেছে যে আমি খারাপ বা বিভিন্ন খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলাম এবং আমি এটা করছি, ওইটা করছি, নাচ গান করছি, এসব সব জানছে। জানার পরে কেউ আমাকে আর একটা টাকাও দেয় না, আমি আর কোথাও থেকে কোনো টাকা পাই না। তখন আমি মানে ধরেন যে খাটের উপরে শুইছি ওই খাটটা রক্ততে ভিজে যেত। মানে এমন জীবন বা আমার সেই কষ্টের মানে ইয়েগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে আমি কেমন জীবনে ছিলাম। মানে আমার কষ্টের কোনো শেষ ছিল না এবং শুকাইয়া হাড্ডি হয়ে গেছিলাম। মানে এতটাই হাড্ডি হয়ে গেছিলাম যে আমার দিকে যে কেউ তাকালে তার কান্না চলে আসবে, এমন একটা অবস্থা। এই করতে করতে একটা পর্যায়ে মা তখন বলতেছে যে আমি তোরে ঢাকায় নিয়ে যাবো, তোরে আমি অপারেশন করাবো। আমি বললাম যে মা তুমি টাকা পাইবা কই, তুমি যে আমার ঢাকায় নিয়ে যাইবা, আমার এই অপারেশন করাইবা, তোমার টাকা কে দিবে, তুমি এই টাকা কই পাবা মা, তোমার টাকা কে দিবে, তুমি কি বলতেছো, তুমি টাকা কোথায় পাবা? আমার আম্মা বলে আমি যেভাবেই পারি টাকা ব্যবস্থা করব। আমি তোরে আমার চোখের সামনে এভাবে মরে যেতে দিব না, আমার সন্তান আমার চোখের সামনে এইভাবে বিনা চিকিৎসায় মরে যাবে, আমি মা হয়ে তা কীভাবে সহ্য করব। আমি এটা কোনোভাবেই সহ্য করবো না, আমি তোরে ঢাকায় নিয়ে যাব এবং ঢাকায় নিয়ে আমি তোর চিকিৎসা করাবো। এই কথা বলে মা তখন ব্যাগ টেক সব কিছু নিয়ে আমার ছোটো বোনটারের সাথে করে নিয়ে আমার তখন ঢাকাতে নিয়ে রওনা দিচ্ছে। ঢাকাতে রওনা দেওয়ার পরে আমি তখন ঢাকাতে আসছি। ঢাকাতে আসার পরে আমার অপারেশন করে। আমি যতটুকু বুঝতে পারি যে আম্মা আমার নানু বাড়ি থেকে টাকা আনে, মানে আমার একটা ধারণা, আমার ছোটো বোন আমাকে একটু ধারণা দিছিল যে নানু বাড়ি থেকে মনে হয় টাকা আনে। তো টাকা আনার পরে তখন আমার অপারেশন হয়, আমি মোটামুটি সুস্থ হই। মোটামুটি সুস্থ হওয়ার পরে আমি তখন এই জায়গাটার মধ্যেই আপনার ইয়ের মধ্যে থাকি। মোটামুটি প্রায় তখন আমি অনেকটা ভালো হয়ে যাই। ভালো হয়ে যাওয়ার পর আমি তখন বাড়িতে আসি। বাড়িতে এসে আমি নামাজ কালাম পড়ি, তখন আমি একদম ভালো হয়ে গেছিলাম।
5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনের পথে চলি, মানে খুব সুন্দর একটা জীবনে চলে আসছে। বাড়িতে এসে সুস্থ হওয়ার 18 দিন কি 19 দিন পরে আমার মা আমারে বলতেছে, আমাদের বাড়িতে আজকে একজন মেহমান আসবে তোরে দেখার জন্য, তুই মেহমানটার সঙ্গে ভালো ব্যবহার করবি। আমি তখন মায়েরে বললাম যে আমাদের বাড়িতে কোন মেহমান আসবে, মেহমানের সঙ্গে ভালো ব্যবহার করব, তা কোন মেহমান আসবে মা? আমার মা বলে, আমি একটা মেহমান আনবো, তুই ভালো ব্যবহার করবি মেহমানটার সঙ্গে। যে আচ্ছা ঠিক আছে, তোমার মেহমানের সঙ্গে আমি খারাপ ব্যবহার করব না, আমি ভালো ব্যবহার করবো, ঠিক আছে কোন মেহমান আসুক। বাইরে এরপরের দিন রাত 8টার দিকে আমার মা তখন বোরকা পরিহিত একটা মেয়ে নিয়ে আসছে আমার সামনে। বোরকার মুখোশটা খোলার পর আমি দেখলাম এটা জান্নাত। আমি ওকে দেখে স্তব্ধ হয়ে মুখের দিকে তাকায় আছে। জান্নাত তুমি এখানে? আমার মা তখন বলতেছে, ওরে বিয়ে করবি, আবার নতুন করে বিয়ে করে ওর সঙ্গে সংসার করবি? আমি বললাম হ্যাঁ মা, আমি ওর সঙ্গে নতুন করে সংসার করব, আমি সব কিছু বলে ওর সঙ্গে থাকবো। তুমি কই পাইছো মা? আমি তো মনে মনে ওরে অনেক খুঁজেছি, আমি তো মনে মনে ওরে অনেক জায়গায় খুঁজেছি, আমি তো কোথাও ওকে পাই নাই। তুমি ওরে কোথায় পাইলা? ওরে তুমি কোত্থেকে ধরে নিয়ে আসলা মা? আমার মা বলে, যেখান থেকে আনি আমি আনছি তোর জন্য, তুই কি ভালো হয়ে যাবি, ভালোর পথে আসবি, ঠিকমতো সংসার করবি? আমি বললাম হ্যাঁ মা, আমি সব কিছু ছেড়ে একটা ভালো জীবনে আসব, একটা শান্ত জীবনে আসব, এবং আমি সত্যি জান্নাতকে নিয়ে পুরনো সব ভুলে যাব। আমার মা বলে, সত্যি তো? আমি বললাম হ্যাঁ মা সত্যি। আমার মা বলে, তাহলে আমি হুজুর ডাকবো? আমি বললাম ডাকেন। রাত 11টা বাজে, আমাদের এই ঘরের মধ্যে জান্নাতের সঙ্গে পুনরায় আমার আবারও কলমা হয়। কলমা হবার পরে আমি তখন জান্নাতকে নিয়ে ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে আমি যখনই জান্নাতের শরীরে হাত দিলাম, জান্নাতের সঙ্গে আমি সম্পর্কে গেলাম, আমি হঠাৎ করে দেখতেছি যে জান্নাতের পেটের নিচের অংশটা কাটা। তা আমি বুঝছি যে মানে এমন জায়গায় কাটা যেটা আসলে আমার কাছে একটু সন্দেহজনকই মনে হলো। তা আমি ওরে বললাম, জান্নাত তোমার এই জায়গাটা কাটা কেন? এবং দেখে মনে হয় রিসেন্ট কোনো অপারেশন, মানে মানে রিসেন্ট কোনো অপারেশন মনে হচ্ছে। তাই আমি বললাম যে কী ব্যাপার, এটা কাটা কেন? ও বলে, না না কাটা না তো, এটা ঠিক আছে। আমি বললাম জান্নাত এটা ঠিক নাই, আমি দেখতেছি যে এটা কাটা, এটা এখানে কাটা কেন বলো তো? ওই তখন কোনো কিছু বলে না, তবে কাটাটা যে জায়গায় এটা স্বাভাবিক কোনো কাটা নয়। তার সঙ্গে আমার বাঁসর হলো, এরকম সংকোচের মাঝে বাঁসর হলো। পরের দিন আমি মায়ের জিজ্ঞেস করলাম, মা তুমি তো জান্নাতের সঙ্গে মনে হয় আগেও যোগাযোগ রাখছো বা কথা বলছো, তা না হলে তো জান্নাত এভাবে হুট করে আমার বাড়িতে আসতে পারে না। জান্নাতের পেটের মধ্যে আমি এমন একটা কাটা দেখতে পেয়েছিলাম, এটা কিসের কাটা, আর এই কাটাটা কোত্থেকে আসছে? আমার মা তখন বলতেছে, তোর এটা জানতে হবে কেন? আমি বললাম না, এটা আমার জানতে হবে, আমার কাছে বলো না, এই কাটাটা কিভাবে ওর আসছে, কাটাটা কিভাবে হয়েছে? আমার আম্মা তখন বলে, না থাক, তোরে বলতে হবে না, তুই বেশি একটা ইয়ে করিস না। আমি বলছি, মা আমি জানতে চাই, আমার জানা দরকার যে ওর পেটের কাটাটা কিভাবে হইলো, কিভাবে আসছে। এরকম করে একদিন 2 দিন জান্নাতও বলে না, আমার মাও বলে না, মানে সবাই আমার কাছে বিষয়টা লুকাইতেছে, কেউ আমার কাছে কোনো কিছু বলে না। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি আমার ছোটো বোনের মুখে জানতে পারি জান্নাত মূলত আমার জন্য ওর একটা কিডনি বিক্রি করছে। শুধু কিডনি বিক্রি করে নাই, ও ঢাকাতে একটা পার্লার দিছিল, ছোট একটা পার্লার দিছিল, ওই পার্লারটা বিক্রি করছে। পার্লার বিক্রি, কিডনি বিক্রির টাকা দিয়া ও আমার চিকিৎসা করছে। আমি যেটা আমার বোন আমাকে যেটা জানাইছিল বা যেটা আমি জানতে পারছি বা সন্দেহ করছি যে আমার মা মূলত সম্ভবত আমার নানু বাড়ি থেকে টাকা এনে আমার অপারেশন করাইছে। কিন্তু পরে আমি জানতে পারলাম যে না, আমার নানু বাড়ি থেকে আমার মা কোনো টাকা আনে নাই, মূলত আমার মা এই সম্পূর্ণ টাকাটা, আমার মাকে সম্পূর্ণ টাকাটা জান্নাত দিয়েছে, এবং জান্নাতের ওই টাকায় আমার মা আমার অপারেশন করেছে। আমি তখন আপনাকে বলে বোঝাতে পারবো না আমার অনুভূতিটা কী হয়েছে। আমি শুধু একটা কথাই বললাম যে দেখো, আমি তো তোমাকে কষ্ট কম দিই নাই, তোমার পুরো জীবনটা আমি নষ্ট করে দিয়েছি, তোমার সংসার আমি ভেঙেছি, তোমার সাথে আমি এইটা করছি, ওইটা করছি, তোমার সাথে আমি কী করি নাই। এরপরেও তুমি নিজের জীবন বাজি রেখে নিজের শরীরের অর্ধেক বিক্রি করে তুমি কেন আমাকে টাকা দিলা? কেন তুমি তোমার পার্লার বিক্রি করে দিলা? ও আমাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আর যে যাকে ভালোবাসে সে তাকে যতই আঘাত করে, যতই কষ্ট দেয়, ভালোবাসার মানুষটাকে না ভোলা যায় না।
তোমার ওই কষ্ট, তোমার ওই আঘাত আমার কিচ্ছু হয় না। যখনই মনে হয়েছে যে আমি তোমার সাথে একটা মুহূর্ত তো ভালো করে কাটিয়েছিলাম, একটা সকাল তো তোমার সাথে আমার মিষ্টি করে কেটেছিল, আমার এই কথাগুলো যখন মনে হয় তখন এই আঘাত, ঘৃণা, এই সব কিছু কেটে গিয়ে আমি হসপিটালের বেডে শুয়ে পড়লাম, নিজের অর্ধেক বিক্রি করে তোমারই সুস্থ করে তুললাম। জান্নাতকে বুকে জড়িয়ে ধরে আমি সব ভুলে গেছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাইছি, আল্লাহ এরপরে পৃথিবীতে আর কিছু হতে পারে না। যার ঘরে এমন একটা জান্নাত আছে তার ঘরে তো সুখের কোনো অভাব নাই। আমি জান্নাতকে নিয়ে এতটা সুখে থাকতে শুরু করি যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সকালে সূর্য মামা উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি ফজরের নামাজ পড়তে যাই। ফজরের নামাজ শেষ করে এসে আমি গ্রামের মানুষের সঙ্গে মাঠে কাজে নেমে যাই। আমি মাঠে ফসল ফলাই, মাঠে সবার সঙ্গে পরিশ্রম করি এবং সেখান থেকে আমি টাকা উপার্জন করি এবং সেই টাকা দিয়ে আমি জান্নাতকে নিয়ে খুব আরাম আয়েশে আমার দিনগুলো কাটাচ্ছিলাম। আমার ছোটো ভাইকেও তখন বিয়ে করাই। আমার ছোটো ভাই আর আমি, মা বাবা সবাই মিলে বেশ আরাম আয়েশে সুখে শান্তিতেই তখন দিন যাপন করতেছিলাম। এভাবে একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে জান্নাত একটা সময় আমারে বলতেছে, জানো আমার না খুব ইচ্ছা করতেছে একটা জায়গায় যাওয়ার জন্য। আমি বললাম কোথায়? ও বলে কুয়াকাটা। আমি বললাম তো কুয়াকাটাতে তুমি কেন যাবা? ও বলে আমার খুব ইচ্ছা তোমার সঙ্গে একটু কুয়াকাটা যাওয়ার, তুমি কি আমাকে নিয়ে যাইবা? আমি বললাম দেখো, আসলে যে টাকায় কাজ করি বা যে টাকা ইনকাম হয় এই টাকা দিয়ে তো আসলে কুয়াকাটা যাওয়া সম্ভব না। ও আমারে বলতেছে দেখো না, কিছু টাকা জমিয়ে আমরা একটু কুয়াকাটা যাইতে পারি কিনা, খুব ইচ্ছা করতেছে। এরপরে আমি মানুষের যে বাড়িতে মানে জমিতে বদলা দিতাম, ওইখান থেকে কোনো দিন 50 টাকা, কোনো দিন 100 টাকা, কোনো দিন 20 টাকা এরকম করে করে একটা আপনার বানাইছিলাম, মাটির কি বলে মাটির ব্যাগ বানিয়েছিলাম, মানে ব্যাংক বানিয়েছিলাম। তো আমি প্রতিদিনে কাজ করে আসার পরে কিছু কিছু টাকা আমার উঠতো, ওই টাকাটা আমি মাটির ব্যাংকে রেখে দিতাম। মাটির ব্যাংকে এরকম করে রাখতে রাখতে প্রায় 3 মাস পরে বেশ ভালো টাকাও হয়ে যায়। মাটির ব্যাংকটা তখন ভাঙি, খুব ভালো টাকা হয়, কিন্তু সেই টাকা দিয়েও না কুয়াকাটা আমরা দুজনে ঘুরে আসতে পারবো না, আরও টাকা লাগবে। ছোটো ভাইটাও তখন কাজ কাম করে, ছোটো ভাইরে বললাম কিছু টাকা দে। ছোটো ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছি, কিছু টাকা নিয়ে আমি তখন চিন্তা করলাম আমার ভালোবাসার মানুষ জান্নাতকে নিয়ে আমি কুয়াকাটা ঘুরে আসব, কুয়াকাটা সমুদ্র সৈকত দেখব, কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করব, তার সাথে স্মৃতিতে ধরে রাখার মতো এমন কিছু সময় কাটাবো। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হওয়ার পরে আমি তখন জান্নাতকে নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম। রাতের বাসে আমরা তখন আমাদের এলাকা থেকে কুয়াকাটায় যাচ্ছিলাম। আমাদের এলাকা কুয়াকাটা থেকে মোটামুটি বেশ খানিকটা দূরেই ছিল। কুয়াকাটায় যাওয়ার পরেই ও কুয়াকাটার সমুদ্র দেখে বেশ খুশি হয়ে গেল। সমুদ্রের পাড়ে সন্ধ্যার দিকে আমার সঙ্গে হাঁটলো, একসঙ্গে সমুদ্রের পানি শরীরে মাখলো। আমাকে বললো আমার খুব ইচ্ছা তুমি আমাকে কোলে করে সমুদ্রে নিয়ে যাবা। আমি তারে কোলে করে সমুদ্রের পানিতে নামলাম। সমুদ্রের ঢেউগুলো তার শরীরে আর আমার শরীরে স্মুথলি লাগতেছিল, শরীরটা যেন মুছে যাচ্ছিল, ভিতরে জমে থাকা সমস্ত রাগ অভিমানগুলো মুছে যাচ্ছিল। মানুষের জমিতে মাথার ঘাম পায়ে ফেলে রোদে বানে কাজ করে যে টাকা ইনকাম করেছি, সেই টাকা দিয়ে এমন একটা মুহূর্ত আমার মিষ্টি মধুর বউর সঙ্গে কাটাচ্ছি, আমি সব কিছু ভুলে গেলাম। এক অন্যরকম মোহনায় আমি তখন তাকে নিয়ে বসে রইলাম। সারাটা রাত খুব ঘোরাফেরা করলাম, ওই দিনটা কেটে গেল এবং পরের দিনও তার সঙ্গে আমি কুয়াকাটায় খুব রোমান্টিক মুহূর্ত কাটাইলাম। যেদিন আমরা চলে আসবো তৃতীয় দিন পরে মানে চতুর্থ দিন সকালবেলা চলে আসব। তৃতীয় দিন রাতের বেলায় আনুমানিক রাত তখন প্রায় 1টার মতো বাজে। ওই তখন আমারে বলতেছে যে আমার না একটু সমুদ্রের পাড়ে যেতে ইচ্ছে করতেছে। আমি বললাম রাত বাজে 1টা, আর ওই দিন সমুদ্রে একটা সংকেতও ছিল, কি যেন একটা সংকেত ছিল। আমি বললাম এত রাতের বেলায় যাওয়াটা ঠিক হবে না, আমি তোমাকে কালকে বাসে ওঠার আগে সমুদ্রটা আরও একবার ঘুরে আনবো। ওখানে আমারে বলতেছি যে না আমার না এখনই যাইতে ইচ্ছে করতেছে, তুমি প্লিজ আমাকে এখন একটু নিয়ে যাও না, আমি না এখন একটু সমুদ্রের পাড়ে যাইতে চাই। তো এরকম যখন ও বায়না ধরছে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি এরকমটা করো না, আমি ঠিক আছে তোমাকে নিয়ে যাবো। এই বলার পরে তখন ও আর আমি সমুদ্রের কাছাকাছি গেছি। তখন কিন্তু ভাই আমার শরীরে একটু জ্বর ছিল, সেদিন আমার একটু জ্বর আসছিল। তো জ্বর আসার পরে ও আমার বলে তুমি পানিতে নামো না, তুমি এখানে দাঁড়াও আমি একটু পানিতে নামি। তো তখন কিন্তু প্রচণ্ড রকমের ঢেউ ছিল, মানে অনেক ঢেউ। তা আমি বললাম যে জান্নাত তুমি একা একা নাইমো না, তুমি তো মানে খুব একটা সাঁতরাতেও পারো না, বা তুমি নাইমো না, সমুদ্রে অনেক ঢেউ। ও বলতেছে না 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 সমুদ্রে কোনো ঢেউ সমস্যা নাই, আমি একটু নামি, তুমি দাঁড়াও। আমি পাড়ের মধ্যে দাঁড়াইলাম, গুটগুটে অন্ধকার রাতের বেলায়,
কয়েকজন মানুষ সমুদ্রের পাড়ে হাঁটতেছিল। এরই মাঝে ও কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে সমুদ্রে নেমে গেল। নামতে নামতে সমুদ্রে ঠিক মধ্যখান বরাবর গেল। একটা সময় সমুদ্রের মধ্যে প্রবল একটা ঢেউ আসলো এবং ঢেউটা আসার পরে আমি আর ওকে দেখতে পাচ্ছি না। ঢেউটা আসার পর ওকে দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হলো যে ঢেউয়ের সঙ্গে ও তলিয়ে গেছে, ঢেউয়ের সঙ্গে ও তলিয়ে গেছে, আমার কাছে এমনটা মনে হচ্ছে। আমি তখন দিলাম চিৎকার। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দু একজন লোক ওখানে ছিল, তারা দৌড়ে আসছে। ভাই কী হয়েছে? আমি বললাম ভাইরে আমার বউ তো সমুদ্রে নামছিল, ওর যার দেখা যায় না। ইতিমধ্যে আমি কিন্তু লাভ দিয়ে নেমে গেছি, আমি কিন্তু নাইমা ওই জায়গাটা ঘুরে টুরে আসছি, আমি কিন্তু ওরা এখানে দেখতে পাই না। এবং দেখতে না পাওয়ার পরে আমি তখন দৌড়ে ওইখান থেকে উঠে এসে চিৎকার দিয়েছি, তার সবাই আসছে। আসার পরে যারা কোস্টগার্ড আছে এখানে, যারা ট্যুরিস্ট পুলিশ আছে, ওরা তখন আসছে। আসার পরে বলতেছে, আমি বললাম যে ভাই এই ঘটনা। তারা বলতেছে আরে ভাই আপনি কি পাগল হয়েছেন? আপনি কেন আপনার বউরে এখানে নামতে দিচ্ছেন? আপনি কি জানেন না এখন যে চলতেছে, কি বলে আপনার সিগন্যাল চলতেছে, আপনি নামতে দিলেন কেন ভাই? এখন তো স্রোতে সব কিছু নিয়ে যাবে, ও তো পাওয়া যাবে না। এই কোস্টগার্ড থেকে, পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক লোকেরা তখন হুন্য হয়ে ওর খুঁজতে শুরু করলো। সারাটা রাত কেটে গেল ওরে খুঁজতে খুঁজতে, কিন্তু ওর কোনো সন্ধান আর পাওয়া গেল না। সকালে সূর্যটা উদয় হলো সাগরের ঠিক মাঝখান থেকে। সাগরের বুক চিরে যখন লাল সূর্যটা উদয় হলো, আমার কাছে মনে হলো ওই লাল সূর্যটার মুখে আমার বউটাকে আমি দেখতে পাচ্ছিলাম। ও একটা মিষ্টি হাসি দিয়ে আমাকে বলতেছে, আমি সমুদ্রের পানিতে লুকিয়ে গিয়েছি, তুমি আমাকে আর খুঁজো না। তারপর থেকে আজকের এই দিনটা পর্যন্ত আমি এখনো সমুদ্রের পাড়ে সকালে সূর্য উদয় হওয়ার অপেক্ষায় বসে থাকি। আমার কাছে মনে হয় যে একদিন হয়তো আমার বউ সমুদ্র থেকে উঠে এসে আমাকে বলবে যে দেখো সিয়াম, আমি সমুদ্র থেকে উঠে আসছি, সিয়াম দেখো আমি ঠিক আছি। আমার বউ হয়তো একদিন আমাকে বলবে সিয়াম আমি ভালো আছি, তুমি দেখো আমার কিচ্ছু হয় নাই। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি। আপন ভাই, আমি জানি না আমার বউ সমুদ্র পানি থেকে কখনো উঠে আসবে কিনা, তবে আমার দৃঢ় বিশ্বাস আমি আমার জীবন দশে আমার বউকে আবারও দেখতে পাবো। আমি খুব অসহায় গরিব একজন মানুষ, এরপরে আর বিয়ে করি নাই। আমি জানি না আমার জীবনের গল্পটা আপনি পড়বেন কিনা, যদি পড়েন আপনার কাছে চিরঋণী থাকবো। একদিন আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলেছিলাম, গল্প বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেদিন শোনেন নাই। আজ আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে বরিশালের ভাই সিয়াম হোসেনের জীবনের হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। জীবনের অনুষ্ঠানে কিছু কিছু গল্প পাই, যে গল্পগুলো মনে হয় কি মনের মণিকোঠায় লুকিয়ে রাখি, ঠিক তেমনই একটা গল্প ছিল আজকে বরিশালের ভাই সিয়াম হোসেনের গল্পটা। সিয়াম ভাই দেখতে বেশ সুন্দর একজন মানুষ। সিয়াম ভাইকে দেখলে যে কোনো কেউ বলবে যে উনি হয়তো সিনেমার হিরো ঋত্বিক রোশনের মতো এত স্মার্ট, এত সুন্দর ওনার চেহারা। সিয়াম ভাই আজও বেঁচে আছে, তার ভালোবাসার স্মৃতি বকে নিয়ে, তার দৃঢ় বিশ্বাস যে তার বউ কোনো একদিন কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে উঠে আসবে তার ডাকে, যার কারণে সে এখনও সমুদ্রের পাড়ে গিয়ে গভীর রাতে বসে থাকে আর মনে মনে তার বউকে ডাকতে থাকে। এই আবেগ, এই ভালোবাসা হার মানিয়ে দেয় আমাদের এই হিংস্র সমাজের কঠিন নির্মমতাকে। এমন ভালোবাসা বেঁচে থাকুক প্রতিটা মানুষের অন্তরে, এই শুভকামনায় আমি আপন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।